শহরের একটা বিলাসবহুল বহুতলে একটা বিশেষ ঘরের একদিকে দেওয়ালে থাকা জানলার থাই গ্লাসের বাইরে চোখ রেখে এক দৃষ্টে তাকিয়ে বসে আছে এক ব্যক্তি। সন্ধ্যের পর শহরের রূপ যেন পুরোপুরি বদলে যায়। তার উপর সামনে পুজো, এখন গোটা শহর আলোয় ঝলমল করছে। সেই আলোর খানিকটা এসে পড়েছে ওই ব্যক্তিটির মুখে। ব্যক্তিটির পাশেই আর একটি ব্যক্তি দাঁড়িয়েছিল, যে অনবরত কথা বলে চলেছে। বাক্সটা সম্ভবত 10th সেঞ্চুরির কোনো বৌদ্ধ পর্যটকে। ওটা কার বা কিভাবে এলো সে ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি এখনো, তবে অতীশ দীপঙ্করের সাথে ওটা সরাসরি সম্পর্কিত, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। রিসার্চ টিম কাজ চালাচ্ছে, তবে এক আমেরিকান ভদ্রলোক নাকি ওটার জন্য প্রায় 100 কোটির ওপরে দাম দিতে রাজি হয়েছে। কিছু তথ্য অনুযায়ী বাক্সটা বহু পুরনো হলেও তার সাথে তার মধ্যে অনেক মূল্যবান কিছু আছে। এটা ধারণা করতে কিছুমাত্র অসুবিধা হয় না। ত্রিপুরার কোথাও একটা আছে জিনিসটা, তবে জায়গাটা ঠিক কোথায় সেটা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। সেদিন পুলিশ ওভাবে অ্যাটাক না করলে বাকিরাও জানা যেত তাড়াতাড়ি। এতটা এক টানা বলে থামল ব্যক্তিটি। তারপর নিচু স্বরে বলল, একটা বিচ্ছিরি কেস হয়ে গেছে। সোর্স থেকে খবর পেলাম আমাদের দলের কোনো একজনের ছবি পুলিশের হাতে চলে গেছে। যদিও স্পষ্ট ছবি না, তবুও কথাটা পুরোপুরি শেষ করল না সে। চেয়ারে বসে থাকা ব্যক্তিটি এবার উঠে গিয়ে জানলার সামনে দাঁড়ালো। সে তার চোখ দুটো তুলে বাইরের দিকে তাকালো। বাইরে সারি সারি অফিস ফেরতা ক্লান্ত মুখ দেখা যাচ্ছে, যাদের বাড়ি ফেরার তাড়া রয়েছে। সে নিজেও এই সাধারণ মুখগুলোর মধ্যে অনায়াসেই মিশে যেতে পারে। কেউ দেখে বুঝতেই পারবে না এই মুখোশের পিছনে লুকিয়ে আছে আরও একটা মুখ, যে মোটেই সাধারণ নয়, যাদের কাজকর্ম অন্ধকারের সাথেই তুলনা করা যায়। ট্রেনের ঝাঁকুড়িতে ঘুমটা ভেঙে যাওয়ায় ধর্মর করে উঠে বসলো রাগনিতা। এসি কামড়া হলেও ঘেমে স্নান করে গেছে মেয়েটা। উঠে বসে নিজেকে সামলাতে কিছুক্ষণ সময় লাগলো রাগনিতার। আগরতলা হামসাফার এক্সপ্রেসটি থেমেছে কোনো একটি জংশনে। তারই ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেছে ওর। ফোনে টাইম দেখল 5:37 বাজে। ওর সিট পড়েছিল উপরের বাঙ্কে। পাশে তাকিয়ে দেখল সিটটা এখনো ফাঁকা, নতুন সহযাত্রী আসেনি। কি স্টেশন এলো সেটা বোঝার জন্য নামতে গিয়ে হঠাৎ কোলে ভারী কিছু একটা বোধ করায় সেদিকে তাকালো। কোলের উপর শরদিন্দু ঐতিহাসিক সমগ্র খোলা রয়েছে। মোটা বইটা পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল রাগনিতা। বইটা উল্টে রেখে সিট থেকে নেমে এসে ট্রেনের বাইরে গিয়ে দাঁড়ালো রাগনিতা। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটা থেমেছে। পুজো প্রায় দোরগোড়ায়, তাই ভোরবেলার বাতাসটা এসে ঝাপটা মারতেই রাগনিতার শীত শীত অনুভূতি হলো। স্টেশনে ঘোষণা চলছে ট্রেন ছাড়বে 6টা নাগাদ। রাগনিতা চায়ের দোকানের দিকে এগিয়ে গেল। তারপর কি মনে হতে আবার ফিরে যেতে লাগলো ট্রেনের দিকে। ওর জিনিসপত্র পড়ে রয়েছে ওখানে। নতুন সহযাত্রী কেমন মানুষ সে ব্যাপারে কিছু জানিও না, তাই রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। ট্রেন লেটে চলছে। আগরতলা পৌঁছতে পৌঁছতে কাল ভোর প্রায় 4টে বেজে যাবে। রাগনিতা কামরায় নিজের সিটে ফিরে এসে দেখল নতুন সহযাত্রী উঠে পড়েছে, যদিও আশেপাশে দেখতে পেল না তাকে। নিচের দুটো সিট ফাঁকা, সম্ভবত কোনো বুকিং নেই। রাগনিতা ভাবল ওখানেই বসবে সে। বইটা নিয়ে আবার বসলো রাগনিতা। এখনো ট্রেন ছাড়েনি। হঠাৎ একটা গলার আওয়াজ শুনতে পেল। গলার স্বরটা সামনে থেকে এসেছে। সেদিকে তাকাতেই একটা হাস্য উজ্জ্বল মুখ দেখতে পেল রাগনিতা।
তার সিটের ঠিক উল্টো দিকেই বসেছে যুবকটা। তার চেয়ে বয়সে সামান্য বড়ই হবে। ভদ্রতার খাতিরে সেও সামান্য হেসে বলল, গুড মর্নিং। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বই যখন পড়ছেন তখন আশা করতেই পারি যে আপনি খাঁটি বাঙালি। রাগনিতা সামান্য হেসে যুবকটার কথায় সায় দিল। তার মুখ দেখে মনে হলো এতে সে খানিকটা খুশি হয়েছে। এর পরের কথাতেই সেটা আন্দাজ করতে পারল রাগনিতা। যাক, এতটা পথ তাহলে আর চুপচাপ যেতে হবে না, একজন ঠিকঠাক সহযাত্রী পেয়েছি। আচ্ছা, আপনি আগরতলা অবধি যাবেন তো? হ্যাঁ। আরে আমিও তো। উফ বাবা, যাক, এতটা পথ তাহলে আর বোরিং হতে হবে না, একজন সঙ্গী পাওয়া গেল। আসলে কি বলুন তো, নিজের ভাষায় মানুষের সাথে আড্ডা দেওয়ার মতো আনন্দময় জিনিস খুব কম পাওয়া যায়। রাগনিতা কিছু না বলে সামান্য হাসল, যদিও ও মনে মনে বিরক্তই হলো। একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের সাথে এভাবে আলাপ করার বা সারা রাস্তা গল্প করার কোনো ইচ্ছা ওর কোনোভাবেই নেই। কিন্তু সেই কথাটা মুখের উপর বলাও যায় না, সেটা অভদ্রতা হবে। রাগনিতা ঠিক করলো যতটা পারে ও চুপ থাকবে, শুধু যেটুকু কথা না বললেই নয় সেটাই সে বলবে। চা খাবেন তো? খেলে তো মন্দ হয় না। রাগনিতা দেখল এখনো ট্রেন ছাড়তে মিনিট সাতেক দেরি আছে। অচেনা যুবকটি 2 কাপ চা নিয়ে এলো হকারের থেকে। দামটা অবশ্য নিজেরটা নিজেরাই দিল। এবার ট্রেনটা চলতে শুরু করলো। এসি কামরা হওয়ায় জানলা দরজা বন্ধ, তাই বাইরে ঠান্ডা হাওয়া এসে পৌঁছচ্ছে না। তা আপনি কোথায় থাকেন? হাওড়া। ছোট্ট করে জবাব দিল রাগনিতা। আচ্ছা, আমি থাকি শিলিগুড়িতে। ও। এর পরের 15 মিনিট কিছু না জিজ্ঞেস করতেই নিজের সম্পর্কে এক গাদা খবর দিয়ে গেল ছেলেটা। শিলিগুড়িতে বাড়ি হলেও কাজের সূত্রে ওকে থাকতে হয় কলকাতায়। কিসের একটা বিজনেস করে, আর সেই বিজনেসের পার্টনারের বাড়িতে নিমন্ত্রণ রক্ষার্থে সে যাচ্ছে আগরতলা। সেখানেই পুজোটা কাটিয়ে একবারে ফিরবে এমন প্ল্যান আছে। রাগনিতা সামান্য বিরক্ত হলেও সেটা অবশ্য প্রকাশ করল না। শান্ত মুখে সবটাই শুনল। সব শেষে ছোট্ট করে বলল, বুঝলাম। আপনি বুঝি ঘুরতে যাচ্ছেন? কিছুটা সেরকমই। একজন অপরিচিত লোককে নিজের সম্পর্কে এর চেয়ে বেশি বলার প্রয়োজন বোধ করল না ও। যতই সহযাত্রী হোক, মানুষটা তো অপরিচিত, সেটা বুঝতে পেরেই বোধহয় ছেলেটা কথা ঘুরিয়ে দিল। কোন গল্পটা পড়ছেন? গল্প না, উপন্যাস। তুমি সন্ধ্যারও মেঘ। বাহ, দারুণ গল্প। আমার যদিও বই পড়ার তেমন অভ্যেস নেই, তবে এই গল্পটা আমি পড়েছিলাম ওই ধরুন সম্ভবত ক্লাস 12-এ উচ্চ মাধ্যমিকের পর, আজ থেকে ওই 10 বছর আগে। কিছুটা মনে আছে, অন্তত এটুকু মনে আছে যে এই গল্পে নায়কের শ্বশুরটা ছিল একদম হাড় বজ্জাত টাইপের। না হলে কেউ আর বাঁদরকে জামাই বানায়? লোকটার বলার ধরন দেখে এবার রাগনিতে হেসেই ফেলল। ঠিক বলছি না? মোটেই না। তবে হ্যাঁ, মহারাজ লক্ষ্মীকর্ণ উদ্ভট মানুষ ছিলেন বটে, কিন্তু বাঁদরকে জামাই বানাননি, বরং বিগ্রহপালকে জামাই হিসেবে মানতে চাননি বলেই তাকে অপমান করার জন্যই তার মতো দেখতে একটা বাঁদর তৈরি করেছিলেন। ও ইয়েস ইয়েস, এবার মনে পড়েছে। যাই বলুন, এই লক্ষ্মীকর্ণ ক্যারেক্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তা আপনার তো মনে হচ্ছে পড়া হয়ে গেছে বইটা, তাই না? হ্যাঁ, তা হয়ে গেছে। এই নিয়ে 5 বার পড়ছি। বড্ড ভালো লাগে এই উপন্যাসগুলো। শরদিন্দুবাবু না জানা ইতিহাস যেভাবে পরিবেশন করেছেন, তাতে ভালো লাগাটা স্বাভাবিক। তা ঠিক। যুবকটা এবার নিজের ব্যাগ থেকে একটা খবরের কাগজ বের করলো। সেটাতেই ডুবে থাকলো কিছুক্ষণ। রাগনিতা একটা নিঃশ্বাস ফেলে আবার বইতে মন দিল। অতীশ দীপঙ্কর ঠিক করলেন পার্মানেন্টলি তিব্বত চলে যাবেন, কিন্তু তারপর দেশের সম্পর্কে সবকিছু ভুলে গেলেন তিনি। বলেছিলেন তিব্বত থেকে অস্ত্রের সন্ধান জেনে নিয়ে আবার ফিরে আসবেন।
বাইরের শত্রু আক্রমণ করবে জেনেও তিনি আর ফিরলেন না, এই ভাবনাতেই ডুবে গিয়েছিল রাগনিতা। হঠাৎ আবার গলার স্বর ভেসে এলো। দেশে কি সব শুরু হয়েছে দেখেছেন? কি হয়েছে? যুবকটা খবরের কাগজটা ভাঁজ করে বলল, দেশের সম্পদ চড়া দামে বিক্রি করা হচ্ছে বাইরের মহাদেশগুলোতে, এবং এই চক্রটা গড়ে উঠেছে সম্ভবত ভারতেই, হয়তো পশ্চিমবঙ্গেই। কি অবস্থা ভাবুন দেখি। পুলিশ এই গ্যাংটাকে কোনোভাবেই কাবু করতে পারছে না। আমি এই বিষয়টা তো জানতাম না। সে কি, শুধু ইতিহাস পড়লেই হবে? বর্তমান সম্পর্কে তো জানতে হবে। বর্তমান না জানলে ইতিহাস পড়ে কী লাভ? যারা দেশের সম্পদ বাইরে পাচার করছে তাদেরও বোধহয় ইতিহাসটা ঠিকঠাকভাবে পড়া নেই, বুঝলেন? না হলে কত বড় অন্যায়টাও তারা করছে সেটা ধরতে পারতো। আমার তা মনে হয় না। আমার তো মনে হয় এটা কোনো শিক্ষিত লোকেদেরই কাজ। এই তো আগের সপ্তাহে একটা মহামূল্যবান পুঁথি চুরি হয়ে গেছে, যেটা অনুমান করা হচ্ছে সেন আমলে, লক্ষণ সেনের আমলে লেখা। যারা ইতিহাস জানে না তারা কিভাবে বুঝবে জিনিসগুলোর দাম সম্পর্কে? রাগনিতা কিছু বলল না। যুবকটাই আবার বলল, এভাবে নিজের দেশের ক্ষতি করে কি লাভ হচ্ছে বলুন তো? যারা এইসব কাজকর্ম করে তাদের কাছে দেশ বা দেশের ইতিহাসটা ম্যাটার করে না, টাকাটাই তাদের কাছে ম্যাটার করে। তা ঠিক বলেছেন। এরপর সারাদিনই প্রায় যুবকটা কথা বললেও রাগনিতা যতটুকু না বললে অসুবিধা হবে ততটুকুই বলেছে খালি। মাঝে একবার মিনিট 20 জন্য বাড়িতে ফোন করেছিল, তাই ওই 15 মিনিট রাগনিতা মুক্তি পেয়েছিল। রাতে ডিনারের পর ঘুমাতে যাওয়ার আগে যুবকটাই আবার বলল, বলছি, ট্রেনে ডাকাতির ভয় নেই তো? না মানে দিনকাল যা খারাপ। মাঝ রাস্তায় ডাকাত আসলেই বা কি করবেন? কিছু করতে পারবেন কি? সুতরাং অত ভাবনা চিন্তা না করে ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। তা ঠিক, তবে শুনেছি রাস্তাটা নাকি খুব খারাপ। যাই হোক, আপনি যখন বলছেন তখন বাই দ্য ওয়ে, শুভরাত্রি। কথাটা বলতে না বলতে কারেন্ট অফ হয়ে গিয়ে ট্রেনটা থেমে গেল মাঝ রাস্তায়। প্রথমে কিছুক্ষণ সব চুপচাপ, তারপর গোটা কামরায় একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। কারণ গোটা ট্রেনে কারেন্ট নেই। ট্রেনের ভিতর একটা গন্ডগোলের সৃষ্টি হলো। সবাই এক জায়গায় থাকার জন্য কামরার এদিক থেকে ওদিক ছুটে যাচ্ছে। রাগনিতার সহযাত্রী যুবকটি অনেক খুঁজেও নিজের ফোনটা হাতের সামনে পেল না। রাগনিতাকে ডেকে বলল, এই যে ম্যাডাম, শুনছেন? বলছি চলুন আমরাও ট্রেনের ওদিকে কামরায় যাই, সবার সাথে থাকলে ভয়টা একটু কম লাগবে। ওপাশ থেকে কোনো রিপ্লাই না আসায় যুবকটা ভড়কে গেল। ওর মনে হলো মেয়েটা কম কথা বলে ঠিকই, কিন্তু এই সময় এইভাবে চুপ করে থাকবে? ও ম্যাডাম, শুনছেন? কোনো সাড়া শব্দ নেই। যুবকটা খানিকটা রাগনিতার সিটের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে সে চেঁচিয়ে উঠল। কে? কোনো উত্তর এলো না। আবার জিজ্ঞেস করলো, এটা কি আপনি ম্যাডাম? এবার হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল, ক্ষীণ হলেও অত্যন্ত স্পষ্ট। কেউ যেন কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না। যুবকটা নিজের ফোনটা খোঁজার চেষ্টা করলো আবার। এবারে পেয়েও গেল। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে প্রথমেই রাগনিতার দিকে ফোকাস করলো সে, এবং রাগনিতাকে দেখেই অবাক হয়ে গেল। মেয়েটা সিটের এক কোণায় কুঁজো হয়ে বসে কিরকম দরদর করে ঘামছে, মুখে একটা আতঙ্ক। কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। যুবকটা একটুও ভয় না পেয়ে রাগনিতার দিকে এগিয়ে গেল, বলল, এ কি ম্যাডাম, আপনার কি হয়েছে? রাগনিতা অনেক কষ্টে কিছু একটা উচ্চারণ করছে, কিন্তু সেটা যুবকটির কানে এসে পৌঁছচ্ছে না। যুবকটা কানটা এগিয়ে নিয়ে গেল রাগনিতার মুখের সামনে। শুনতে পেল রাগনিতা অতি কষ্টে উচ্চারণ করছে, ওষুধ, ওষুধ, বারবার এটুকুই বলছে।
যুবকটা আর কোনো কথা না বাড়িয়ে হাতের সামনে রাগনিতার যে ব্যাগটা পেল সেটাতেই ওষুধ খুঁজতে লাগলো। একটুখানি খুঁজতেই পেয়ে গেল ওষুধের ফয়েলটা। ছেলেটা আরও কয়েকবার ব্যাগটা খুঁজল, কিন্তু ওই ফয়েলটা ছাড়া আর কোনো ওষুধ ছিল না। তাই ওটাই এগিয়ে দিল রাগনিতার দিকে। সঙ্গে নিজের ব্যাগ থেকে জলের বোতল বের করে এগিয়ে দিল। যুবকটার সাহায্যে কোনো মতে ওষুধটা গলদকরণ করল মেয়েটা। মিনিট 5 পরে কিছুটা শান্ত হলো ও। কিন্তু তখন কিছু বলার মতো অবস্থায় নেই রাগনিতা। ওঠার মতো শক্তিই পাচ্ছে না সে। ইতিমধ্যে ট্রেনের ভিতরের আলোগুলো জ্বলে উঠল। ট্রেন আবার চলতে শুরু করেছে। রাগনিতা বুঝতে পারছে যুবকটা তাকে আশ্বস্ত করার জন্য কিছু একটা বলছে, কিন্তু সেটা শোনার মতো অবস্থায় নেইও। ততক্ষণে ও জ্ঞান হারিয়েছে। রাগনিতার যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে 4টে বাজে। প্রথমে ও বুঝতে পারল না ও কোথায় আছে। ধীরে ধীরে ওর মাথাটা পরিষ্কার হতে শুরু করলো। সুপ্রভাত। অবশেষে ঘুম ভাঙলো আপনার তাহলে। যাক, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। রাগনিতা উঠে বসার চেষ্টা করতে করতে বলল, ট্রেন এখন কোথায়? ট্রেন এখন আমবাসা স্টেশনে ঢুকছে। এখনো অনেক সময় আছে, ধীরে সুস্থে রেডি হন। এমনিতেই আপনার শরীরটা ঠিক নেই, জ্বরটা ছেড়েছে ওই দেখি তো। বলে যুবকটি রাগনিতার হাতের কবজিটা ধরে গম্ভীর মুখে জ্বর পরীক্ষা করল। তারপর একগাল হেসে বলল, না, আর জ্বর নেই। যাক, ওই তো ট্রেন ঢুকে গেছে, দাঁড়ান 2 কাপ চা নিয়ে আসি। বলে ট্রেন স্টেশনে ঢুকতেই নেমে গেল ছেলেটা। রাগনিতা দুহাতে মাথাটা ধরে বসে রইল। বড্ড ভার লাগছে মাথাটা। কিছুক্ষণ পর পাশের বাঙ্ক থেকে একটা মাঝবয়সী ভদ্রমহিলা হঠাৎ মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলে, এখন শরীর কেমন আছে? রাগনিতা খানিক অবাক হলো। সে তো ওই মহিলাকে চেনে না, আর ওই মহিলাও তাকে চেনে না। তবুও ভদ্রতার খাতিরে রাগনিতা বলল, এখন ঠিক আছে। বেশ বেশ। কাল রাতে যা তোমার ধুম জ্বর এসেছিল, ওই 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 ছেলেটাই তো সারা রাত জেগে বসেছিল। তা হুট করে এরকম জ্বর এলো কেন তোমার? ঠান্ডা লেগেছিল? না, সম্ভবত ফোবিয়া থেকে। আপনার বোধহয় অন্ধকারে ফোবিয়া আছে, তাই না? আর এই নিন চা। ইতিমধ্যে ছেলেটি হাতে 2 কাপ চা নিয়ে ফিরে এসেছে। রাগনিতা এমনিতেই ওই মহিলার কথায় অবাক হয়েছিল। আরও অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? বলছি, চাটাকে ধরুন। রাগনিতা চাটা ধরতেই যুবকটি বলল, কাল কারেন্ট যাওয়ার পর থেকেই আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, ওষুধ চাইছিলেন। ওষুধ খাওয়ার পর শান্ত হতেই আপনার ধুম জ্বর এলো। এটা থেকে অনুমান করা খুব কঠিন নয়, তবে শিওর হলাম ওষুধের ফয়েলটা দেখে। আমার এক পরিচিত ওই একই ওষুধ খেতেন, ওনারও ওই ফোবিয়া ছিল অন্ধকারে। যাক বাবা, কাল রাতটা যা গেল, ভাগ্যিস ওই ছেলেটা ছিল। যাক, এখন থেকে সাবধানে থেকো একটু, বুঝলে? বলে ওখান থেকে সরে গেলেন। রাগনিতা খানিক ইতস্তত করে বলল, আপনি সারা রাত জেগেছিলেন কেন? যে মাসিমা আপনার খোঁজ নিচ্ছিলেন, আরে ওনার জন্য। ভদ্রমহিলা এত জোরে নাক ডাকেন যে ঘুমোতেই পারছিলাম না। রাগনিতা ছেলেটার বলার ধরন দেখে হেসে ফেলল। ছেলেটাই আবার বলল, আচ্ছা, বলছি যে এই অতীশ আর দীপঙ্করটা কে বলুন তো? না মানে সারা রাত আপনি খালি ওদের নাম বিড়বিড় করছিলেন। সত্যি? হ্যাঁ তো। রাগনিতা গম্ভীর হয়ে কিছু একটা ভাবল। তারপর বলল, তুমি সন্ধ্যারও মেঘ পড়ার ফল। অতীশ দীপঙ্করের কথা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কালি। অতীশ দীপঙ্কর মানে সেই 10th সেঞ্চুরির বৌদ্ধ সন্ন্যাসী? রাগনিতা উপর নিচে মাথা নাড়ল। আচ্ছা, বুঝলাম।
আপনাকে আমার জন্য কাল সারা রাত অনেক ঝামেলায় পড়তে হয়েছিল, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আরে ধুস, ঝামেলা কিসের? এই অচেনা জায়গায় বিপদে পড়েছেন, একজন মানুষ হিসেবে আরেকজনকে সাহায্য করেছি, ব্যাস সেটুকুই। এতটুকুই বা কে করে? রাগনিতার কথা শুনে মুচকি হাসল ছেলেটি। তারপর হঠাৎ সিরিয়াস মুখ করে বলল, আচ্ছা বলছি, আপনার ব্যাগটা চেক করে দেখুন তো, কোনো জিনিস এদিক ওদিক হয়েছে কিনা বা খোয়া গেছে কিনা। হঠাৎ এরকম মনে হচ্ছে কেন আপনার? কাল রাতে যখন ট্রেন থেমে গিয়েছিল তখন আমার মনে হয়েছিল ট্রেনে কেউ এসেছিল, তাই বলছি একবার চেক করে নিন। রাগনিতা আর কোনো কথা না বাড়িয়ে ব্যাগটা চেক করলো। বেশ কিছুক্ষণ তন্ন তন্ন করে ঘেঁটে বুঝতে পারল যে কোনো জিনিস এদিক ওদিক হয়নি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ও বলল, না, সব ঠিক আছে। যাক, তাহলে আমিই বোধহয় ভুল ছিলাম। অবশ্য ভুল ভাবাটা অস্বাভাবিক কিছু নয়, দুনিয়ার যা অবস্থা। ব্যাস, ছেলেটা আবার নিজের ফর্মে ফিরেছে, আবার ননস্টপ কথা বলতে শুরু করেছে। তবে এবার আর রাগনিতার অতটা বিরক্তি লাগলো না। আরও ঘন্টা দেড়েক পর ট্রেন এসে থামলো আগরতলা স্টেশনে। ট্রেন থেকে জিনিসপত্র নামিয়ে রেখে রাগনিতা এসে দাঁড়ালো স্টেশনে। যাবেন কোথায়? বলছি যে আপনাকে কি কেউ নিতে আসবে? হ্যাঁ, নিতে আসার তো কথা। আমাকেও নিতে আসবে, দেখি এগিয়ে গিয়ে। ও বাই দ্য ওয়ে, দেখেছেন আপনার নামটাই তো জানা হয়নি। সারা রাত ট্রেনে একসাথে এতটা পথ এলাম, অথচ আমরা একে অপরের নামটাই জানি না। নাম বলিনি? সেটাই তো অবাক কাণ্ড, গোটা যাত্রা পথে আমরা একে অপরের নামটাই জানতে ভুলে গিয়েছি। রাগনিতা, রাগনিতা সমাদ্দার। আমি সাক্ষ্য সিংহ সেন শর্মা। নাম শুনে যতটা গম্ভীর বয়স্ক মনে হয় ততটা নই, বলুন। রাগনিতা হেসে ফেলল। সাক্ষর ফোনে ফোন ঢুকতেই ও তাড়াহুড়ো করে বলল, আমাকে নিতে এসে গেছে মনে হয়। যাই হোক, আবার দেখা হবে নিশ্চয়ই। বলছেন? পৃথিবীটা গোল মিস রাগনিতা। যাই হোক, আসি। বলে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল সাক্ষ্য। আর যেতে না যেতেই হঠাৎ আরেকটা গলার স্বর শুনতে পেল। এক্সকিউজ মি, আপনি মিস সমাদ্দার, মানে রাগনিতা সমাদ্দার তো? রাগনিতা দেখল একজন মাঝ বয়সী ভদ্রলোক এসে দাঁড়িয়েছে। রাগনিতা বলল, হ্যাঁ আমি। নমস্কার, আমি রাঘব বসু, মনীন্দ্র স্যারের সেক্রেটারি। আপনার জন্য জমিদার বাড়ি থেকে গাড়ি পাঠিয়েছেন স্যার। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। চলুন, স্টেশনের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ চলুন। বিশাল বাড়িটার সামনে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল রাগনিতা। সাদা রঙের প্রায় রাজপ্রাসাদ তুল্য শ্বেত শুভ্র বাড়িটার দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যায় না। অনেক জমিদার বাড়িও গোটা জীবনে দেখেছে, কিন্তু এমন সুন্দরভাবে সংরক্ষিত বাড়ি ও দেখেনি। গেটের সামনে শ্বেত পাথরে খোদাই করা আছে নীল মঞ্জিল, স্থাপিত 1789, রায় বাহাদুর দর্পনারায়ণ সিংহ রায়। 1789? অত পুরনো বাড়ি এভাবে সংরক্ষিত অবস্থায় দেখে রাগনিতার ভীষণ ভালো লাগলো। গেটের সামনে গাড়ি থেকে নেমে পড়েছিল। নুড়ি বিছানো সুদৃশ্য পথ দিয়ে দুপাশে বাহারি গাছগুলোর দিকে দেখতে দেখতে ও এগিয়ে যাচ্ছিল নীল মঞ্জিলের দিকে। রাঘব বসুও ওর সাথে সাথে হাঁটছিলেন। রাগনিতার মুখ দেখে ওর বিস্ময়টা আন্দাজ করেই বোধহয় উনি বললেন, স্যার, মানে মনীন্দ্র স্যার এই বাড়িটাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন, তাই আগলে রেখেছেন বাড়িটাকে। বাকি কথা ওনার মুখ থেকেই শুনবেন, চলুন। রাগনিতা একরাশ বিস্ময় নিয়ে বাড়িতে ঢুকতেই আরো বেশি বিস্মিত হয়ে গেল। বাড়ির বাইরে থেকেই এই বাড়ির লোকেদের রুচি, সংস্কৃতি, আভিজাত্য সম্পর্কে ধারণা করতে অসুবিধা হয় না, কিন্তু বাড়ির ভিতরটাও এত সুন্দর যে ঢুকেই কিছুক্ষণ হা হয়ে থাকতে হয়। অনেকটা পথ জার্নি করে এসেছেন আপনি, তাই কিছুক্ষণ রেস্ট নিন,
সময় হলে আপনাকে স্যারের সাথে দেখা করিয়ে দেবো। এই জয়কৃষ্ণ, ম্যাডামকে গেস্ট রুমে নিয়ে যাও। শেষের কথাটা অবশ্য রাঘব বসু বাড়ির কোনো ভৃত্যকে বললেন। তারপর রাগনি তাকে উদ্দেশ্য করে আবার বললেন, আপনি জয়কৃষ্ণর সাথে চলে যান, আপনার লাগেজ ওখানেই পাঠিয়ে দেওয়া হচ্ছে। গাড়ি থেকে নামতেই এক ভৃত্য আগেই তার লাগেজ নিয়ে চলে গিয়েছিল। জয়কৃষ্ণ নামের ভৃত্যটি সিঁড়ি বরাবর দোতলায় উঠতে শুরু করলো। দোতলায় উঠে বাম দিক বরাবর হাঁটতে লাগলো। সারি সারি 5টা ঘর রয়েছে এদিকে। রাগনিতা জিজ্ঞেস করলো, এগুলো সবই গেস্ট রুম নাকি? আগে হ্যাঁ, অত্যন্ত ছোট করে জবাব দিল ভৃত্যটি। প্রথম ঘরের দরজা খোলা, সম্ভবত কোনো গেস্ট এসেছে। ওই ঘরটা পেরিয়ে দ্বিতীয় ঘরের সামনে দাঁড়িয়ে সে বলল, এই যে আপনার ঘর দিদিমণি। বেশ, কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেন, আমি চলে আসবো সঙ্গে সঙ্গে। তাহলে এবার আমি যাই। হ্যাঁ হ্যাঁ। জয়কৃষ্ণ চলে যেতেই রাগনিতা ঘরে প্রবেশ করল। ঘরটা মাঝারি মাপের, বেশ বড় সড়ো। ঘরের ঠিক মাঝখানে একটা বিশাল ডবল সাইজ খাট, আর দেওয়ালে যামিনী রায়ের আঁকা বেশ কয়েকটা ছবি। শ্বেত শুভ্র দেওয়ালে বড় মানিয়েছে সেগুলো। আর রয়েছে একটা ড্রেসিং টেবিল, একটি স্টাডি টেবিল, আর একটা চেয়ার, একটা আলনা আর একটা বড় সাইজের আলমারি, সাথে অ্যাটাচড বাথরুম। তবে রাগনিতার চোখে সবচেয়ে আগে যেটা নজরে এলো, ঘর লাগোয়া একটা বারান্দা। রাগনিতা সেখানে যেতে গিয়েও থমকে গেল। ঘরের দরজা নক করছে কেউ। রাগনিতা ঘরের দরজা খুলতেই একজন অন্য ভৃত্য চা আর ব্রেকফাস্ট দিয়ে গেল। তার সাথে বলল, বড়কর্তা বললেন আপনার সাথে ঠিক 9:30টার সময় দেখা করবেন। আচ্ছা। ভৃত্যটা চলে যেতেই রাগনিতা দেওয়ালে টাঙানো ঘড়িতে দেখল 9:45 বাজে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেয়ে স্নান করে বেরিয়ে আবার দরজায় নক শুনতে পায়। এবার দরজা খুলতেই রাঘব বসুকে দাঁড়িয়ে থাকতে দেখল। 9:30 বাজে, স্যার স্টাডি রুমে অপেক্ষা করছে আপনার জন্য। চলুন। স্টাডি রুম একতলায়। সিঁড়ি ভেঙে একতলায় স্টাডি রুমের সামনে এসে রাঘব বসু নক করল দরজায়। ভিতর থেকে একটা জলদগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, স্টাডি রুমে ঢুকতেই রাগনিতা আরেকবার চমৎকৃত হলো। বিশাল স্টাডি রুমের দেওয়াল জুড়ে খালি বই আর বই, আর সেগুলো অত্যন্ত যত্ন সহকারে গুছিয়ে রাখা। রাগনিতা মনীন্দ্র সিংহ রায়ের রুচির আরেকবার তারিফ করল। ঘরের একপাশে একটা বিশাল টেবিলের সামনে এসে দাঁড়ালো রাঘব বসু। টেবিলের ওপাশে যে মানুষটা বসে আছে তাকে দেখে রাগনিতার মনে একই সাথে বিস্ময় ও শ্রদ্ধা উদয় হলো। ষাটোর্ধ্ব দীর্ঘদেহী মানুষটির পরনে সাধারণ আদ্যির পাঞ্জাবি এবং ধুতি, মাথার কাঁচা পাকা চুল ব্যাক ব্রাশ করা, চোখ দুটো শান্ত কিন্তু গভীর। সৌম্য দর্শন এই প্রৌঢ় বয়স হিসাব অনুযায়ী অন্তত 65-র ওপর হওয়া উচিত, কিন্তু 50-এর বেশি কোনো মতেই মনে হয় না। এনার ব্যক্তিত্বের আলোতেই যে নীলমজ্জিদ আলোকিত হয়ে থাকে সেটা বলাই বাহুল্য। রাগনিতা নমস্কার করে বলল, নমস্কার, আমি রাগনিতা সমাদ্দার। আমি আপনার সাথে যোগাযোগ করেছিলাম কলকাতা থেকে। উনি প্রতি নমস্কার করে বললেন, মনীন্দ্রনাথ সিংহ রায়, সিংহ রায় বংশের 8ম বংশধর। আপনি দাঁড়িয়েছেন কেন? বসুন। সেই জলদ গম্ভীর কণ্ঠে বললেন তিনি। অত্যন্ত নরম কণ্ঠে বললেও শেষের কথাটাই আদেশের প্রচ্ছন্ন সুর ছিল। রাগনিতা বসতেই প্রৌঢ় রাঘব বসুকে উদ্দেশ্য করে বললেন, তুমি এখন আসতে পারো রাঘব, প্রয়োজন হলে আবার ডেকে নেব। রাঘব বসু মাথা নেড়ে বেরিয়ে যেতে রাগনিতার দিকে তাকিয়ে উনি বললেন, ট্রেনে আসতে কোনো অসুবিধা হয়নি তো? অত্যন্ত আন্তরিক একটা প্রশ্ন।
রাগনিতা না বলতেই উনি আবার বললেন, বেশ বেশ, এবারে সরাসরি কাজের কথায় আসা যাক। আপনি বলেছিলেন আপনি এই বংশ সম্পর্কে পিএইচডি করতে চান এবং পরবর্তীকালে এই বংশের ইতিহাস সম্পর্কে বই লিখতে চান, তাই তো? রাগনিতা ঘাড় নেড়ে বলল, ইয়েস স্যার। তা আপনি এই বংশের সম্পর্কে খোঁজ পেলেন কিভাবে? এমএ পড়ার সময় আমার যে প্রফেসর ছিলেন উনিই দিয়েছিলেন এই বংশের সম্পর্কে খোঁজ। ওনার কাছ থেকে এই নীলমঞ্জিলের ইতিহাস সম্পর্কে কিছুটা জানতে পেরেছিলাম। তাতে আমার ভীষণ ইন্টারেস্ট জেগেছিল, তাই এমএ পড়ার শেষে ঠিক করি এই নীলমঞ্জিলকে নিয়েই পড়াশোনা করব। বেশ, এই নীলমঞ্জিল সম্পর্কে কতটা জানেন আপনি? বেশি কিছুই না। এই নীলমঞ্জিল স্থাপন করেন জমিদার দর্পনারায়ণ সিংহ রায়, যিনি ব্রিটিশদের কাছ থেকে পেয়েছিলেন রায় বাহাদুর উপাধি। তবে কিছু নথি অনুযায়ী এই দর্পনারায়ণ সিংহ রায় ছিলেন পাল সাম্রাজ্যের কোনো উত্তরপুরুষ। আমার রিসার্চের বিষয়টা ঠিক সেখানে, এই সিংহরায় পরিবারের সাথে পাল বংশের ঠিক কী সম্পর্ক। একটানা কথাগুলো বলে থামল রাগনিতা। মনীন্দ্রর দিকে তাকিয়ে দেখল তার মুখে সামান্য হাসি। এবার তিনি বললেন, আমরা যে পাল বংশের উত্তরপুরুষ তা প্রায় কেউই জানে না। আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি যথেষ্টই রিসার্চ ওয়ার্ক করেছেন। বেশ, তবে কাল থেকেই কাজ শুরু করে দিন। এই লাইব্রেরিতে অনেক বই আছে যেগুলো আপনার কাজে লাগবে, আর আমি প্রতিদিন সন্ধ্যা 7টা নাগাদ আপনাকে সময় দিতে পারবো। সন্ধ্যা 7টা থেকে 8টা, 1 ঘন্টা। তার মধ্যেই যা জানার জেনে নেবেন, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ স্যার এতটা উপকার করার জন্য। তবে আমাকে বোধহয় বাড়ির অন্যদের সাথেও কথা বলতে হতে পারে, যদি সেই ব্যবস্থাটা। বেশ তো। রাগনিতার পুরো কথাটা শেষ হওয়ার আগেই মনীন্দ্র বললেন, আজকে লাঞ্চ টেবিলে বসে আমি সবাইকে জানিয়ে দেব আপনার এবং আপনার কাজের কথা। ধন্যবাদ। বলে নমস্কার করে স্টাডি রুম থেকে বেরিয়ে এলো রাগনিতা। ঘর লাগোয়া যে বারান্দাটা রাগনিতা তখন দেখেছিল সেটা বেশ বড়। সেখানে এসে দাঁড়াতেই ওর চোখ জুড়িয়ে গেল। এটা বাড়ির পিছনের দিক, বিশাল বাগান, তার মাঝখানে একটা বিশাল পুকুর যার 4 ধার বাঁধানো। নীলমঞ্জিল প্রাসাদটা শহুরে গ্যাঞ্জাম থেকে বেশ খানিকটা দূরে, তাই ট্রাফিকের শব্দ বিশেষ আসে না এই জায়গাটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাগানের সৌন্দর্য উপভোগ করছিল রাগনিতা। এমন সময় পিছন থেকে একটা স্বর ভেসে এলো, এই যে ম্যাডাম। রাগনিতা চমকে পিছন ঘুরে তাকিয়ে অবাক হয়ে যে হাসি হাসি মুখের যুবকটিকে দেখল তাকে সে চেনে। এর সাথে ট্রেনে অর্ধেকের বেশি রাস্তা এসেছে সে, এবং বিপদে পাশেও থেকেছে। সাক্ষ্যকে দেখে রাগনিতা কিছুটা অবাক আর কিছুটা খুশি হয়ে বলল, হে কি, আপনি এখানে? বলেছিলাম না পৃথিবীটা গোল, তাই হুট করে দেখা হয়ে যাওয়াটাই স্বাভাবিক নয় কি বলেন? রাগনিতা তাও তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে ও শব্দ করে হেসে উঠল। আবার যেন এটা ভেবে বসবেন না যে আমি আপনাকে ফলো করছি। না ম্যাডাম, আপনাকে বলেছিলাম না আমি আমার বিজনেস পার্টনার ওরফে বন্ধুর বাড়িতে যাচ্ছি। এই সেই বন্ধুর বাড়ি। এবারে রাগনিতার মুখ দেখে বিস্ময়ের চিহ্ন সরে গেল। হেসে বলল, বুঝলাম। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি এই বাড়িতে কি করছেন? মানে এটা কি আপনার কোনো আত্মীয়র বাড়ি? আরে না না, আমি পড়াশোনার কাজে এসেছি। আমি এই সিংহরায় বংশ নিয়ে পিএইচডি করছি, তাই রিসার্চের জন্যই এখানে আসা আর কি। আরে বাহ, আপনি তাহলে ইতিহাসবিদ? সাক্ষ্যর কথা শুনে রাগনিতা হেসে ফেলল। না না, এখনো সে জায়গায় পৌঁছাতে পারিনি। উত্তরে সাক্ষ্য কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আরেকটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, আর তার প্রায় সঙ্গে সঙ্গে রাগনিতার পাশের ঘর থেকে বারান্দায় এলো আর একজন সুপুরুষ যুবক। রাগনিতা তাকে লক্ষ্য করলেও
সে রাগনি তাকে লক্ষ্য করেনি। যুবকটি সাক্ষ্যর দিকে এগিয়ে গিয়ে বলল, তুই এখানে? আর আমি তোকে সেই কখন থেকে খুঁজছি। কি করছিস এখানে? আরে ট্রেনের এক সহযাত্রীর সাথে আলাপ হলো তোদের বাড়ি এসে, না সেটাও আবার ওই কোইন্সিডেন্সলি। তার সাথে একটু কথা বলছিলাম। সহযাত্রী মানে কোন? বলতে বলতে থেমে গেল যুবকটি। ওর চোখ পড়েছে রাগনিতার দিকে। রাগনিতা নমস্কার করে বলল, নমস্কার, আমি রাগনিতা সমাদ্দার, কলকাতা থেকে আসছি। এই বংশটা নিয়ে পিএইচডি করার জন্য মনীন্দ্রনাথ স্যারের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। আজ সকালেই এসেছি। রাগনিতার নিজের পরিচয় দিতে যুবকটা প্রতি নমস্কার করে বলল, নমস্কার, আমি সৌত্রিক সিংহ রায়, বাবা মানে মনীন্দ্রনাথ সিংহ রায়ের ছোট ছেলে। ও আচ্ছা আচ্ছা। বাবা বলেছিলেন আপনার কথা, বলেছিলেন আপনি এই বংশের ইতিহাস নিয়ে কাজ করতে চান। হ্যাঁ, আপনাদের বংশের ইতিহাস সবাইকে জানানোর জন্যই তো আমি এই বংশটা নিয়ে পড়াশোনা করছি। এবারে দেখা যাক কতটা কি পারি, অতীতের কথা কতটা তুলে আনতে পারি, সিংহরায় বাড়ির ইতিহাসে কি লেখা আছে। রক্ত রক্ত। রাগনিতার পুরো কথাটা শেষ হওয়ার আগেই আর একজন অপ্রকৃতস্থ মানুষ ঢুকে এসেছে বারান্দায়। রাগনিতা তাকে দেখে ভয় পেয়ে গেল। মানুষটা রাগনিতার দিকেই এগিয়ে আসতে আসতে বলল, এই বাড়ির ইতিহাসে রক্ত ছাড়া আর কিচ্ছু পাবে না। যে জিনিস যত অগোছালো সেই জিনিসকে মানুষ তত সাজিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু কিন্তু যে জিনিসের ভিতটাই নকল তাকে কি আর সাজিয়ে রাখা যায়? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, সাজিয়ে রাখা যায়? বলে লোকটা অপ্রকৃতস্থভাবে হাসতে শুরু করলো। রাগনিতা ততক্ষণে ভয়ে ঘামতে শুরু করেছে। এবার সৌত্রিক এগিয়ে এসে লোকটাকে ধরল। দাদা ভাই, কি পাগলের মতো কথা বলছিস তুই? তুই ঘর থেকে কেন বেরিয়েছিস? জয়কৃষ্ণদা, জয়কৃষ্ণদা, চল তুই ঘরে ফিরে চল। আমি পাগল নই, আমি পাগল নই সত্য, আমি 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 পাগল নই। পাগলের মতো কোনো কথা আমি বলিনি। আচ্ছা বেশ, তবে তাই, কিন্তু তুই ঘরে ফিরে চল। জয়কৃষ্ণদা, তুমি ওকে ওষুধ দাওনি আজকে? ইতিমধ্যে জয়কৃষ্ণ নামের ভৃত্যটি আবির্ভূত হয়েছে সেখানে। এবারে দাদাকে ঘরে নিয়ে যেতে হবে, ওকে ধরো দেখি। সৌত্রিক আর জয়কৃষ্ণ ওকে দুদিক থেকে ধরল। মানুষটা তখন নামতার মতো সুর করে কিছু একটা বলে চলেছে। রাগনিতা ভালো করে শোনার চেষ্টা করলো সেটা। লোকটা বলছে, নতুন জিনিস নতুন হয়, পুরোনোতেই আলো রয়। অঙ্ক যদি করো ঠিকঠাক, আলোর বাক্স বাজি মাত। নামতার মতো একটানা সুর করে বলে চলেছে কথাগুলো সে। জয়কৃষ্ণ সৌত্রিক তাকে নিয়ে চলে গেল সেখান থেকে। ওরা চলে যেতেই সাক্ষ্য বলল, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। কথাটা বলে রাগনিতা কোনো একটা চিন্তায় ডুবে গেল। সাক্ষ্য বলল, ওনার বলা ছড়াটায় তো কোনো বাক্সের কথা বলা হচ্ছে। মনিতে এই বাড়িটা অনেক পুরনো। আচ্ছা, গুপ্তধন নয় তো? তোদের বাড়ির ইতিহাস তো অনেক পুরনো। তো তাতে কি হয়েছে? আমার দাদাভাই মানে অত্রিকের কিছু মানসিক সমস্যা আছে, তাই ওইসব ছড়া বলেই থাকে। কিন্তু উনি তো কি সব আলোর বাক্সর কথা বলছিলেন। ওটা নীলমঞ্জিলের একটা রহস্য। সেই ছোটবেলা থেকেই শুনে আসছি নীলমঞ্জিলে নাকি একটা আলোর বাক্স রয়েছে, কিন্তু কোথায় রয়েছে বা আদৌ আছে কি না সেই বিষয়ে কেউই জানে না। বড় বাড়ি হলে এরকম ছোটখাটো রিউমার থাকেই। বুঝলাম। সৌত্রিক কথাটা এড়িয়ে গেলেও রাগনিতার কোথাও একটা খটকা লাগলো বিষয়টা। সে ঠিক করলো বিষয়টা নিয়ে আলোচনা করবে মনীন্দ্রনাথ সিংহ রায়ের সাথে। ঠিক দুপুর 1টার সময় লাঞ্চের ডাক পড়ল সকলের। লাঞ্চে রাগনিতা আর সাক্ষ্য সিংহরায় পরিবারের বাকিদের সাথে একসাথে খেতে বসল এবং সেখানেই আলাপ হলো পরিবারের বাকি সদস্যদের সাথে। মনীন্দ্রনাথের স্ত্রী চিত্রলেখা সিংহ রায়, ওনাদের 2 ছেলে 1 মেয়ে। অত্রিক এবং সৌত্রিকের সাথে রাগনিতার আগেই পরিচয় হয়েছিল। তখন সৌত্রিকের স্ত্রী ধ্রুবিকার সাথেই পরিচয় হয়ে গেল।
আর রয়েছে মনীন্দ্রনাথের মেয়ে সৌত্রিকের দিদি অভিশ্রুতি ভট্টাচার্য আর জামাই শ্রীভিক ভট্টাচার্য। দুজনে সিংহরাই বাড়িতেই থাকে। চিত্রলেখা দেবী বেশ হাসি খুশি স্নেহময়ী। অভিশ্রুতি আর ধ্রুবিকাকেও ভালো লাগলো রাগনিতার। তবে শ্রীভিক কেমন যেন দৃষ্টিতে তাকিয়েছিল রাগনিতা আর স্বাক্ষর দিকে, যেটা রাগনিতার একদমই ভালো লাগলো না। প্রথম দর্শনেই অবশ্য সবার চরিত্র সম্পর্কে ধারণা করে নেওয়াটা উচিত নয়। তবে রাগনিতা একটা জিনিস প্রত্যেকের মধ্যে দেখতে পেল, প্রত্যেকেই মনীন্দ্রকে ভীষণ ভয় পায়। সেটা সবার চোখে মুখে ফুটে উঠেছিল। মনীন্দ্র খাবার টেবিলে সবাইকে রাগনিতার সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন, মিস সমাদ্দারকে হয়তো কাজের জন্য বেশ কিছুদিন এই বাড়িতেই থাকতে হতে পারে, আর উনি হয়তো তোমাদের সবার সাথেই কথা বলবেন কিছু না কিছু নিয়ে, তাই সবাই ওকে সাহায্য করো। খাওয়া দাওয়া শেষ হতেই যে যার নিজের ঘরে চলে গেল। রাগনিতা ঘরে গিয়ে তুমি সন্ধ্যারও মেঘ বইটা খুলে আবার বসল। অতীশ দীপঙ্কর লক্ষ্মীকর্ণ এবং নয়পালের মধ্যে আত্মীয়তা স্থাপন করার চেষ্টা করছে। হঠাৎ দরজায় নক করার আওয়াজ হলো। রাগনিতা বইটা পাশে রেখে দরজা খুলতে সামনে ধ্রুবিকাকে দেখতে পেল। হাসি মুখে দাঁড়িয়ে আছে। দরজা থেকে সরে দাঁড়ালো। ধ্রুবিকা ঘরে ঢুকে বলল, কোনো দরকারি কাজ করছিলেন নাকি? অসময়ে এসে আপনাকে বিরক্ত করলাম না তো? না না, কি যে বলেন, কোনো কাজ করিনি, বই পড়ছিলাম। আপনি বসুন না। ধ্রুবিকা খাটের একটা কোণায় বসল। রাগনিতা বসল। ধ্রুবিকা একটু ইতস্তত করে বলল, আসলে যখন শুনলাম আপনি পিএইচডি করার জন্য নীলমঞ্জিলে এসেছেন এবং সেই বাড়ি সম্পর্কে পরবর্তীকালে বই লিখতে চান, তখন আপনার সাথে আলাপ করার লোভটা সামলাতে পারলাম না। তা বেশ করেছেন। আপনার বুঝি ইতিহাস নিয়ে অনেক আগ্রহ? হ্যাঁ, আমি তো ইতিহাস নিয়ে এমএ পড়েছি। খুব ভালো স্টুডেন্ট ছিলাম জানেন। ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস থার্ড হয়ে এমএ পাস করেছি। ইচ্ছে ছিল পিএইচডি করার, আপনার মতনই, কিন্তু তার হলো কই। প্রথম কথাগুলো বলার সময় ধ্রুবিকার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল, কিন্তু শেষের কথাগুলো বলার সময় সেই আলো দপ করে নিভে গেল। রাগনিতা জিজ্ঞেস করল, হলো না কেন? বিয়ে হয়ে গেল যে। বিয়ের পরেও তো করতে পারতেন। তা পারতাম, বলেছিলাম ওনাকে, মানে আমার স্বামীকে, কিন্তু বাবা বারণ করে দিয়েছিলেন। অভিজাত পরিবারের বউদের নাকি বিয়ের পর পড়াশোনা করা যায় না, এই বংশের কেউই করেনি। ধ্রুবিকার কথা শুনে রাগনিতা বেশ অবাক হলো। ও মনীন্দ্রকে বেশ আধুনিক মনস্ক ভেবেছিল, কিন্তু না, ইনিও সবার মতনই। ও ধ্রুবিকার দিকে তাকালো। ধ্রুবিকার চোখ দুটো বড় সুন্দর, কিন্তু সেই চোখে এখন বিষণ্ণতার ছাপ। বিষণ্ণতাটা ঝেড়ে ফেলার জন্যই বোধহয় ধ্রুবিকা কথা ঘুরিয়ে বলল, তা কি বই পড়ছিলে গো? এই দেখেছ, তুমি করে বলে ফেললাম। ধ্রুবিকার কপাল চাপড়ানো দেখে হেসে ফেলল রাগনিতা। আরে কোনো সমস্যা নেই, তুমি করেই বলুন। তা হয় না বাপু, আমি একা কেন তুমি করে বলবো? তোমাকেও বলতে হবে। যথা আজ্ঞা। দুজনেই হেসে ফেলল। কিছু সময়ের মধ্যেই দুজনের বন্ধুত্ব হয়ে গেল। এর পরের আধ ঘন্টায় রাগনিতা সিংহরাই বাড়ির বর্তমান অবস্থা এবং সদস্যদের সম্পর্কে জেনে নিল ধ্রুবিকার কাছ থেকে। ধ্রুবিকার শ্বশুর মানে মনীন্দ্রনাথ সিংহরায় মানুষটা এমনি ভালো, কিন্তু আভিজাত্যের গৌরাবি তার মধ্যে আছে। ইম্পোর্ট এক্সপোর্টের বিশাল ব্যবসা আছে তার। মনীন্দ্রর বাবা ছিলেন ব্যারিস্টার। তার আগের পূর্বপুরুষরা কোনো কাজ করতো না, শুধু দু হাতে টাকা ওড়াতো। ফলে একসময় সব সম্পত্তি শেষ হয়ে এলো। সিংহরায় বাড়ির পূর্বসূরীরা কোনো চাকরি করতে পারে না। এই ধারণাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে মনীন্দ্রের বাবা অরুণেন্দ্র। সেই সময় থেকে আবার এই বংশের গৌরব ফিরে আসে। এখন অবশ্য ব্যবসাটা সৌত্রিকই দেখাশোনা করে। সৌত্রিক ত্রিপুরাতেই থাকে। মাসে 2-3 বার কলকাতা যায় কাজে। কলকাতার কাজকর্ম সব ওই সাক্ষ্য দেখাশোনা করে।
শাশুড়ি মানে চিত্রলেখার নির্বিবাদী ভালো মানুষ। আজ অবধি কখনো ধ্রুবিকার সাথে উঁচু গলায় কথা বলেনি। অভিশ্রুতিও পেয়েছে মায়ের স্বভাব। সৌত্রিকের চেয়ে প্রায় 15 বছরের বড় অভিশ্রুতি। ভাসুর মানে অত্রিকের অনেক ছোটবেলা থেকে অনেক মানসিক সমস্যা আছে। রাগনিতা স্ট্রিভিকের কথা জিজ্ঞাসা করতেই ধ্রুবিকা কেমন যেন গুটিয়ে গেল। খানিক ইতস্তত করে বলল, সত্যি বলতে কি, জামাইবাবু মানুষটা কেমন সেটা আমি নিজেও জানি না। সারাদিন বাড়িতেই বসে থাকেন আর মদ্যপান করেন, কোনো কাজও করেন না। দিদিভাই আর জামাইবাবুর মধ্যে একটা ঠান্ডা ঝগড়া যে আছে সেটা বাড়ির প্রত্যেকেই বুঝতে পারে। তবে আমার মাঝে মাঝে মনে হয় মানুষটা খুব একটা খারাপ না, মানে মানবিকতা আছে আর কি। বুঝলাম। যাক, আমাদের কথা তো অনেক বললাম, এবার তোমার কথা বলো। বাড়ি কোথায় তোমার? সেখানে কে কে আছে? আমার বাড়ি হাওড়ার শিবপুরে, একাই থাকি। আপনজন বলতে কেউ নেই। ক্লাস 8-এ পড়ার সময় বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। তারপর মামার বাড়িতে অনাদরে মানুষ হই। এখন চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়ানোর। ব্যাস, এই হলাম আমি। আমার গল্পটা খুব সাধারণ। ধ্রুবিকা কোনো সান্ত্বনা দিল না, বরং বলল, চলো বারান্দায় গিয়ে দাঁড়ায়। ওখান থেকে বিকেলবেলা সূর্যি মামার কাণ্ড দেখতে ভারী ভালো লাগে। বারান্দায় এসে দাঁড়াতেই বারান্দার এক কোণে সৌত্রিক আর সাক্ষ্যকে দেখতে পেল ওরা। ওদের দেখতে পেয়েই ধ্রুবিকা বলল, বাহ, তোমরাও আছো এখানে? ওদের দেখে সৌত্রিক আর সাক্ষ্য এগিয়ে এলো। আচ্ছা, আপনার রিসার্চের বিষয়টা কি? মানে কি টপিকে আপনি পিএইচডি করছেন? পাল সাম্রাজ্যের নাম জানেন তো? হ্যাঁ, সে তো জানি। আমি পাল সাম্রাজ্যের, বাংলায় পাল সাম্রাজ্যের উত্থান আর শেষ বংশধরদের সম্পর্কে রিসার্চ করছি। বিষয়টা যদি একটু বিস্তারিতভাবে বলেন তাহলে বুঝতে সুবিধা হয় আর কি। বেশ, বিস্তারিতভাবে বলছি। পাল সাম্রাজ্য স্থাপিত হয় 8ম শতাব্দীতে। মাৎস্যন্যায়কে বন্ধ করার জন্য পাল সাম্রাজ্যের প্রথম রাজা গোপাল সিংহাসন আরোহণ করে। প্রায় 400 বছর ধরে রাজত্ব করেছিল এই সাম্রাজ্য। পাল সম্রাট ধর্মপালের আমলে পাল সাম্রাজ্যের অনেক বেশি বিস্তার ঘটেছিল। তার মৃত্যুর পর পরের শাসক হন দেবপাল। দেবপালের সময় অবধি পাল সাম্রাজ্য ছিল ঠিকঠাক, কিন্তু তার মৃত্যুর পর ধীরে ধীরে এই সাম্রাজ্যের পতন শুরু হয়। আমাদের বাংলার গৌড় রাজ্য মানে উত্তর এবং পশ্চিম বাংলা শাসন করতেন কম্বোজপাল রাজবংশ। এই রাজবংশের রাজারা নিজেদের নামের শেষে পাল উপাধি ব্যবহার করতেন। তবে এই রাজবংশের উৎসটি অজ্ঞাত। অনুমান করা হয় কোনো এক পাল আধিকারিক রাজধানী সহ পাল সাম্রাজ্যের একটি বৃহৎ অংশের ক্ষমতা দখল করে এই বংশ প্রতিষ্ঠা করেছিলেন। আমি এই উৎসটিরই খোঁজ করছি। রাজা নারায়ণ পাল, নয়পালের পুত্র তৃতীয় বিগ্রহপাল সবাই এই বংশের রাজা। প্রথম মহিপালের পুত্র নয়পালের আমলেই চেদি রাজ্যের রাজা গাঙ্গেয় দেবের পুত্র কালচুরি রাজা লক্ষ্মীকর্ণ আক্রমণ করেন বাংলা। দীর্ঘ যুদ্ধের পর অবশেষে নয়পাল তাকে পরাজিত করেন অতীশ দীপঙ্করের মধ্যস্থতায়। একটি শক্তি চুক্তি স্বাক্ষর করেন তারা। চুক্তি ছিল এই যে নয়পালের পুত্র তৃতীয় বিগ্রহপালের সাথে লক্ষ্মীকর্ণের কন্যা যৌবনশ্রীর বিবাহ। এই বিবাহের মাধ্যমেই এই শত্রুতা শেষ হয়। পরে চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের হাতে তৃতীয় বিগ্রহপাল পরাজিত হন। ষষ্ঠ বিক্রমাদিত্যের বাংলা আক্রমণের সময় দক্ষিণ ভারত থেকে বাংলায় বহু সৈনিক এসে বসতি স্থাপন করেছিলেন। এটি সেন রাজবংশের দাক্ষিণাত্য উৎসের ব্যাখ্যা। ওড়িশার সোমবংশী রাজা মহাশিবগুপ্ত যজাতীয় তৃতীয় বিগ্রহপালের রাজ্য আক্রমণ করেছিলেন। এরপরে একাধিক আক্রমণের ফলে পাল সাম্রাজ্যের শক্তি অনেকটাই হ্রাস পায়। এই সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন মদন পাল। এতটা একটানা বলে রাগনিতা দম নেওয়ার জন্য একটু থামল, তারপর বলল, আমি এই কম্বোজপাল সাম্রাজ্যের উৎস নিয়ে রিসার্চ করছি। তৃতীয় বিগ্রহপাল 2টো বিবাহ করেছিলেন। একজন হচ্ছেন যৌবনশ্রী, আর একজন রাষ্ট্রকূট বংশের রাজকন্যা। তার 3 জন সন্তান ছিল, দ্বিতীয় মহিপাল, রামপাল ও দ্বিতীয় সুরপাল। কিন্তু যৌবনশ্রীর সন্তান সম্পর্কে কিছুই জানা যায় না। আমি এই বিষয়টা নিয়ে রিসার্চ করতে চাইছি।
যৌবনশ্রীর পুত্র বা কন্যা যেই হয়ে থাক, তার কোনো পরিচয় নেই কেন ইতিহাসে? তাহলে সেই বংশধরই এই সিংহরায় বাড়ির সাথে যুক্ত। অতীশ দীপঙ্কর তিব্বতে যান 1042 খ্রিস্টাব্দে। বৌদ্ধ ধর্ম প্রসারিত করার পাশাপাশি তার উদ্দেশ্য ছিল এমন কিছু আগ্নেয়াস্ত্রের সন্ধান জানা যার মাধ্যমে বিদেশি শক্তি আটকানো যায়। তিনি কথা দিয়েও আর ফিরলেন না, নাকি এর মাঝে কোনো ইতিহাস আছে? রাগনি তার কথা মন দিয়ে শুনছিল সবাই। হঠাৎ একটা গলার আওয়াজ পেল তারা। আলোর বাক্স যদি চাও, পুরনোতেই ফিরে যাও। এই রহস্যের নেই চাবি, ছড়া জানলে ইতিহাস পাবি। সবাই এতটাই ভাবনা চিন্তায় ডুবে গিয়েছিল যে অত্রিকের কথা কেউ কানেও নিল না। কিন্তু রাগনি তার চোখ দুটো একবার যেন উজ্জ্বল হয়ে উঠল। পরের দিন ঠিক সন্ধে 7টায় রাগনিতা উপস্থিত হলো স্টাডি রুমে। আজ থেকেই ও কাজ শুরু করে দিয়েছে। সকালবেলা সাক্ষ্যর সাথে গিয়ে আশেপাশের যত ঘোরার মতো জায়গা ছিল সব ঘুরে এসেছে। এবারে কাজ শুরু করতে হবে। মনীন্দ্রর থেকে অনেক ইনফরমেশন দরকার, তাই তার কাছেই যাচ্ছে সে। দরজায় নক করতেই উত্তর ভেসে এলো, কাম ইন। রাগনিতা ভিতরে ঢুকতেই ওকে দেখে খুশি হয়ে মনীন্দ্র বললেন, বাহ, আজ থেকেই কাজ শুরু করে দিয়েছেন, ভেরি গুড। হ্যাঁ, বেশি দেরি করলে আমারই অসুবিধা হবে, তাই আর কি। বেশ বেশ। কিছু প্রশ্ন ছিল, সেগুলো যদি ক্লিয়ার করে দিতেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, শুরু করুন। আপনি পাল সম্রাট তৃতীয় বিগ্রহপালের কথা জানেন? তৃতীয় বিগ্রহ পাল? না তো, কে তিনি? রাগনিতা সংক্ষেপে তৃতীয় বিগ্রহপালের ইতিহাস এবং যৌবনশ্রীর কথাও বলল মনীন্দ্রকে। মনীন্দ্র বেশ কিছুক্ষণ ভেবে বলল, তাহলে আপনি ধারণা করছেন আমরা ওই তৃতীয় বিগ্রহ পালের বংশধর? সেরকমই ধারণা হচ্ছে আমার। তবে ওই যদি তাই হয়ও, তাহলেও সে ত্রিপুরায় কেন বা কিভাবে এলো সে সম্পর্কেও জানতে হবে। মনীন্দ্র উপর নিচে মাথা নাড়ল। রাগনিতা কিছু একটা বলার জন্য ইতস্তত করছিল। সেটা দেখে মনীন্দ্র ওকে বলল, কিছু বলবেন? মানে আপনাদের বাড়ি তো বেশ পুরনো, অনেক রকম গুজবও আছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা শুনলাম, এই বাড়িতে নাকি মানে গুপ্তধন আছে। রাগনিতা ভেবেছিল কথাটা মনীন্দ্র হেসে উড়িয়ে দেবে, কিন্তু তিনি সেসব কিছুই করলেন না। উল্টে আরো গম্ভীর হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর উনি বললেন, যা রটে তার কিছু তো বটে। হ্যাঁ, হয়তো কিছু আছে, কিন্তু থাকলেও আমি তার সন্ধান কোনোভাবেই পাইনি। তন্ন তন্ন করে খুঁজেছি গোটা বাড়ি। অনেকেই পরামর্শ দিয়েছিলেন বাড়ি ভেঙে দেখার জন্য, কিন্তু এই বাড়ি আমার প্রাণ, এটাকে আমি কোনোভাবেই ভাঙতে পারবো না। মনীন্দ্রর কথাগুলো রাগনিতা চুপচাপ শুনল, কিছু বলল না। মনীন্দ্র নিজেই বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তবে একটা জিনিস। কি? মনীন্দ্র টেবিলের ড্রয়ার থেকে একটা কাগজ এগিয়ে দিলেন রাগনিতার দিকে। এটা দেখুন। রাগনিতা কোনো কথা না বলে হাত বাড়িয়ে কাগজটা নিল। সেটা খুলে দেখতেই ও অবাক হয়ে গেল। পাতাটায় কয়েকটা সংখ্যা লেখা রয়েছে, যেগুলোর একটার সাথে আরেকটার কোনো কানেকশনই খুঁজে পেল না রাগনিতা। অবাক হয়ে ও জিজ্ঞাসা করল, এটা কি? এটা কি সেটা বুঝতে পারলে তো হয়েই যেত। কোথা থেকে পেলেন এই কাগজটা? মনীন্দ্র কিছুক্ষণ গম্ভীর মুখে ভাবলেন। বোধহয় ভাবছিলেন উত্তর দেবেন কি দেবেন না। বেশ কিছুক্ষণ পর তিনি বললেন, এক বিশ্বস্ত সূত্রে এটা পেয়েছি সপ্তাহখানেক আগে, কিন্তু এটা যে কিসের সূত্র সেটাই বুঝে উঠতে পারছি না। আর এটা পেয়েই আমার মনে হয়েছে সিংহরায় বাড়ির গুপ্তধনের ইতিহাসটা নেহাত গুজব নয়। রাগনিতা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো কাগজটার দিকে, তারপর সাহস সঞ্চয় করে বলেই ফেলল,
এটা কি রাখতে পারি আমার কাছে? রাগনিতা ভেবেছিল উনি হয়তো মানা করে দেবেন, কিন্তু ওকে অবাক করে দিয়ে মনীন্দ্র বললেন, যদি অন্য কেউ চাইতো তাহলে মানা করতাম, কিন্তু আপনি যেভাবে পাল বংশের সাথে আমাদের সিংহরায় পরিবারের একটা যোগসূত্র খুঁজে পেয়েছেন, তাতে আপনাকে এটা দেওয়াই যায়। ধন্যবাদ। দেখুন এটা থেকে কিছু উদ্ধার করতে পারেন কিনা। তবে হ্যাঁ, সিংহরায় পরিবারের বাইরে কিন্তু কারোর কানে না যায় কথাটা, বুঝেছেন? এ যেন আদেশ। রাগনিতা মাথা নিচু করে ঘাড় নাড়ল। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে ওর দেখা হলো সাক্ষ্যর সাথে। সাক্ষ্য সৌত্রিকের ঘর থেকে এলো, তাই দুজনের দেখা হয়ে গেল। ওকে দেখে সাক্ষ্য হেসে বলল, কি ম্যাডাম, আপনার কাজ শুরু হয়ে গেছে? ওই আর কি। তবে যাই বলুন, মনীন্দ্রনাথ সিংহ রায়কে আমার বেশ মিস্টিরিয়াস বলে মনে হয়। কেন জানি না, মানুষটাকে দেখলে শ্রদ্ধা হয় ঠিকই, কিন্তু ভং সব ভং ভং ধরে থাকে সব সময়। হঠাৎ একটা অপ্রত্যাশিত গলার স্বর শুনে রাগনিতা আর সাক্ষ্য দুজনেই চমকে উঠে সামনের দিকে তাকায়। শ্রীভিক দাঁড়িয়ে রয়েছে, তবে ঠিক প্রকৃতস্থ অবস্থায় নয়। ভর সন্ধেতে মাতাল হয়ে গেছে উনি। রাগনিতার দিকে আঙুল তুলে জড়ানো গলায় বললেন, আপনি সেই নতুন অতিথি না, যিনি এই বংশের ইতিহাস নিয়ে লিখছেন? রাগনিতা থতমত খেয়ে কি উত্তর দেবে ভেবে পেলেন না। শ্রীভিক আপন মনেই বলে চলল, এই বংশের আবার ইতিহাস? বংশের গৌরব কিছুই নেই। যা ছিল তাই মনীন্দ্রনাথ নিজের হাতে শেষ করে দিয়েছে। শ্রীভিকের কথা রাগনিতার মাথার উপর দিয়ে যাচ্ছিল। শ্রীভিক কিন্তু থামল না। এই যে দেখছেন, আত্ম ঐশ্বর্য, এর পিছনে যে মানুষটি আছেন তিনি একজন পাষাণ। নীলমঞ্জিলের প্রতিষ্ঠাতা কে ছিলেন জানেন? একজন ডাকাত ছিলেন। ডাকাত ডাকাত থেকে হয়েছিলেন জমিদার, একজন অত্যাচারী চরিত্রহীন জমিদার। আর সেই জমিদারের সুযোগ্য উত্তরসূচি হচ্ছেন এই ভদ্রলোক মনীন্দ্রনাথ সিংহ রায়। মানুষের জীবন কিভাবে শেষ করতে হয় সেটা ওনার চেয়ে ভালো আর কেউ জানে না। ইতিহাস লিখবে, ইতিহাস। নীলমঞ্জিলের ইতিহাস। রাগনিতা আর সাক্ষ্য বিস্ফারিত দৃষ্টিতে শ্রীভিকের দিকে তাকিয়েছিল। শ্রীভিক যেমন আচমকা এসেছিল, তেমন আচমকায় গজগজ করতে করতে চলে গেল। সাক্ষ্য আর রাগনিতা বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর নিজেদের ঘরের দিকে এগোতে লাগলো। সাক্ষ্যই প্রথম কথা বলল, ব্যাপারটা কি বলুন তো? কিছুই বুঝতে পারছি না, সবে তো কাল এলাম। তবে এই মনীন্দ্রনাথ সিংহ রায় মানুষটা যে বেশ রহস্যময়, সেটা বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না। বাই দ্য ওয়ে, আপনার গুপ্তধনের সন্ধান পেলেন? পেয়েছি কিনা বুঝতে পারছি না, তবে এই কাগজটা পেয়েছি। কাগজ? কিসের কাগজ? কথা বলতে বলতে ওরা দুজনে রাগনিতার ঘরে এসে পড়েছিল। দেখাচ্ছি, বসুন। সাক্ষ্য স্টাডি টেবিলের সামনের চেয়ারে বসতেই রাগনিতা ওর দিকে কাগজটা এগিয়ে দিল। সেটা এক ঝলক দেখেই সাক্ষ্য বলল, এইগুলো কিসের নম্বর? বুঝতে পারছি না, ভাবতে হবে। বুঝতে পারলে হয়তো ইতিহাসের আরেকটা দিক সামনে খুলে যাবে। রাগনিতা এক দৃষ্টে কাগজে লেখা সংখ্যাগুলোর দিকে তাকিয়ে রইল। রাতে ডিনারের পর রাগনিতার নিজের ঘরে এসে স্টাডি টেবিলের সামনে কাগজটা নিয়ে বসল। কাগজের ওপর সারি সারি লাইন দিয়ে কতগুলো অগোছালো সংখ্যা লেখা। এই যেমন সবচেয়ে উপরের লাইনে লেখা 1, 8, 7, 6, 5, 7। দ্বিতীয় লাইনে লেখা 1, 2, 8, 1, 8, 7। তৃতীয় লাইনে 1, 6, 8, 1, 2, 8। এরকম করে মোট 11টা লাইনে
সংখ্যা লেখা রয়েছে, এবং প্রত্যেকটা সংখ্যাই যে 3 অক্ষরের তাই কিন্তু নয়। 10, 11 এবং 12 নম্বরে 4 অক্ষরের সংখ্যাও রয়েছে। রাগনিতা জিনিসটা নিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল। একটা সময় ওর মাথা ধরে গেল, লাইট নিভিয়ে শুয়ে পড়ল। এর পরের কটা দিন কাটল ঝড়ের বেগে এবং কর্মব্যস্ততায়। পুরো দমে কাজ শুরু করে দিয়েছে রাগনিতা। তবে লাঞ্চের পর 4 মূর্তির আড্ডা ঠিকই চলে রোজ। বাকি দিনগুলোর মতোই আজকেও লাঞ্চের পর সবাই একত্রিত হয়েছিল আড্ডা দেওয়ার জন্য। আড্ডার মাঝেই হঠাৎ সাক্ষ্য বলল, আচ্ছা রাগনিতা, আপনার সেই সংখ্যাগুলোর কি হলো? কাজের চাপে ওটার কথা একদম ভুলেই গিয়েছিলাম। দাঁড়ান, নিয়ে আসছি। বলে ঘরে চলে গেল কাগজটা আনতে। কাগজটা নিয়ে আসতেই দেখতে পেল অত্রিক এসেছে এখানে। অত্রিক এখন কিছুটা সুস্থ আছে, তাই ওকে আর ঘরবন্দি করে রাখা হয়নি। রাগনিতা কাগজটা আনতেই সেটা সবাই দেখল। অত্রিকও পাশে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ কাগজের দিকে তাকিয়ে ওর চোখ মুখের ভাব পাল্টে গেল। ডানে থেকে বামে যাও, উল্টো সোজা চিনে নাও। কৃষ্ণর বংশ করে বিস্তার, 2 সাল বিয়োগী হবে প্রথম দাবিদার। যোগ করে মিটার ধরে হবে যে ঠায়, আলোর বাক্সখানা পাবে ঠিক সেথায়। চাও যদি আলো, চটপট সমাধান করে ফেলো। ছড়াটা বারবার আওড়াতে থাকলো অত্রিক। প্রথমে রাগনিতা পাত্তা দিল না, তারপর হঠাৎ ওকে প্রশ্ন করল, আচ্ছা, আপনি এই ছড়াগুলো নিজে বানান? অত্রিক দুপাশে নেতিবাচক মাথা নাড়ল। তবে কেউ কি শিখিয়েছে? অত্রিক এবার ইতিবাচক মাথা নাড়ল। কে শিখিয়েছে? অত্রিক থেমে গেল, কিছুক্ষণ মাথা চুলকে ভাবল, তারপর বলল, ছোটকা, ছোটকা বলতে এগুলো। জানো, ছোটকা অনেক ভালো ছিল। চুপ কর দাদা, তুই কী সব বলছিস? জানিস না এসব বলা বারণ এই বাড়িতে? সৌত্রিকের চোখে মুখে আতঙ্কের ছাপ। অত্রিক অবশ্য চুপ করে গেল। সাক্ষ্য জিজ্ঞাসা করল, বলা বারণ? বলা বারণ কেন? তা জানি না, তবে বাবা ছোটকার কথা তুলতে বারণ করেছে এই বাড়িতে। স্ট্রেঞ্জ। তা উনি এখন আছেন কোথায়? মেরে ফেলেছে, মেরে ফেলেছে, সবাই সবাই ছোটকাকে মেরে ফেলেছে। অত্রিক হঠাৎ উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠল। সৌত্রিক ওকে ধরতে গিয়েও পারল না, ততক্ষণেও ছুটে বেরিয়ে গেছে। সৌত্রিক অবশ্য সঙ্গে সঙ্গে ওর পিছু পিছু ছুটেছে। রাগনিতা, সাক্ষ্য আর ধ্রুবিকা একে অপরের দিকে তাকিয়ে ওরাও ছুটল। অত্রিক সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। মেরে ফেলেছে, মেরে ফেলেছে। আর মেরে ফেলেছে বলে চিল্লাচ্ছে। দৌড়তে দৌড়তে হঠাৎ মনীন্দ্রর সামনে পড়ে গেল। থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল, তারপর ভয়ে কুঁকড়ে গেল। মনীন্দ্র এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে রইলেন অত্রিকের দিকে, তারপর গম্ভীর গলায় আদেশের সুরে বললেন, বাইরে কে বের করেছে অত্রিককে? শিগগির ঘরে রেখে এসো। ওনার কথা শুনে তাড়াতাড়ি 2জন চাকর অত্রিককে ঘরে রেখে এলো। কিন্তু অত্রিকের দিকে মনীন্দ্র যে দৃষ্টিতে তাকিয়েছিলেন, সেই দৃষ্টিটা কখনোই ভুলবে না রাগনিতা। অত্রিককে ঘরে দিয়ে আসতে সাক্ষ্য আর রাগনিতা পুনরায় ফিরে এলো বাগানে। তবে এইবার রাগনিতার হাতে একটা ডায়েরি আর সেই কাগজটা ছিল। রাগনিতা আনমনেই অত্রিকের বলা ছড়াটা লিখছিল ডায়েরিতে। সাক্ষ্য সেটা দেখে বলল, আপনার কি মনে হয় এই ছড়াটায় কোনো রহস্য আছে? মেবি অর মেবি নট, ঠিক বুঝতে পারছি না। কিছু থাকুক আর না থাকুক, নীলমঞ্জিলে রহস্যের কোনো অভাব নেই। সাক্ষ্যর কথায় রাগনিতা একটু হাসল। হঠাৎ করে রাগনিতার ফোন বেজে ওঠায় ও এক্সকিউজ মি বলে উঠে দাঁড়াতে হঠাৎ ডায়েরির ভিতর থেকে একটা লকেট পড়ে গেল মেঝেতে। গোল চাকতির মতো হওয়ায় সেটা গড়িয়ে গড়িয়ে সাক্ষ্যর পায়ের কাছে এসে পড়ল। সাক্ষ্য সেটা মাটি থেকে তুলে চোখ বোলালো। সাধারণত লকেট নয় জিনিসটা, কিছু একটা অন্য রকম আছে এটার মধ্যে। সাক্ষ্য আরও ভালোভাবে দেখতে চাইছিল, কিন্তু রাগনিতা হঠাৎ ডেকে উঠল। সাক্ষ্য ওটা ফিরিয়ে দিল রাগনিতাকে। রাগনিতা লকেটটা হাতে নিয়ে
এক ছুটে ঘরে চলে গেল। রাতের বেলা হঠাৎ রাগনিতার ঘুম ভেঙে গেল। বেডসাইড টেবিলে জলের গ্লাসটা ধরতেই বুঝতে পারল ওটা খালি, বোতলও খালি। ফোনের সময় দেখল রাত 2:10। অগত্যা বাধ্য হয়ে নিচে যেতে হবে। জলের বোতলটা নিয়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো রাগনিতা। এই কদিনে বাড়ির কোন ঘরটা কোন দিকে সেটা ভালো করেই জেনে গেছে ও। আর ড্রয়িং রুমে যেহেতু একটা অল্প পাওয়ারের নীল আলো সবসময় জ্বলে, তাই হাঁটতে অসুবিধা হচ্ছিল না ওর। রান্নাঘর থেকে জল ভরে ফিরে আসতে গিয়েও থেমে গেল রাগনিতা। একতলা স্টাডি রুমে এখনো আলো জ্বলছে। রাত 2টো অবধি মনীন্দ্র স্টাডিতে কি করছেন? রাগনিতা এক পা করে এগিয়ে গেল স্টাডি রুমের দিকে। কৌতূহলের আরও একটা কারণ ছিল। স্টাডি রুম থেকে কয়েকটা গলার আওয়াজ ভেসে আসছে। কাছে আসতেই কথাগুলো আরও পরিষ্কার হলো। ঘর থেকে 3 জনের গলার স্বর ভেসে আসছে। তার মধ্যে 2টো গলার স্বর ও চেনে, একটা মনীন্দ্রনাথ রায়চৌধুরীর, আরেকটা রাঘব বসুর। কিন্তু অন্য আরেকটা গলা কার সেটাও বুঝতে পারল না। কিন্তু এখন কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। 20টা বছর ধরে আমি খুঁজে চলেছি ওই উপেন্দ্রর সন্তানকে, এখনো পেলাম না। এত কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে তোমাদের পুষছি কেন আমি? একজনও তো কোনো কাজে লাগো না। সেই 20 সাল ধরে তো একই কথা শুনছি। চেষ্টা করছো, চেষ্টার ফল কোথায়? এই যে এতগুলো বছর ধরে আমি সবাইকে দমিয়ে রেখেছি, সেটা কি জন্য? ওই বাক্সটার জন্য। কেউ জানে না ওই বাক্সে কি আছে। আর যে জানতো সে তো... পুরো কথাটা শেষ করল না। কিছুক্ষণ পর আবার বলল, 7 দিন, ঠিক 7 দিন সময় দিলাম তোমাদের। এর মধ্যে যদি তাকে খুঁজে না আনতে পেরেছ, তবে সেদিনই তোমাদের শেষ দিন হবে। আমি আমার এতদিনের সাধনা বৃথা যেতে দিতে পারি না। বাক্সটা আমার চাই, আর বাক্সটার সন্ধান জানার জন্য ওই মানুষটাকেও চাই। গট ইট? বাকিরাও বোধহয় কিছু বলেছিল, কিন্তু সেটা শোনার আগেই 2টো হাত হঠাৎ তাকে হ্যাচকা টান মেরে সরিয়ে নিয়ে এলো। রাগনিতা মারার জন্য হাত তুলেছিল, কিন্তু হঠাৎ একটা ফিসফিস গলা ভেসে এলো। রাগনিতা মারতে গিয়েও থেমে গেল। কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সাক্ষ্য ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় চুপ করতে বলল। ঠিক তখনই স্টাডি রুম থেকে 3 জন লোক বেরিয়ে এলো। রাঘব আর অচেনা লোকটা বেরিয়ে গেল সদর দরজা দিয়ে, আর মনীন্দ্র সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। সব চুপচাপ হয়ে যেতেই সাক্ষ্য আর রাগনিতা সিঁড়ি বেয়ে এক ছুটে সাক্ষ্যর ঘরে চলে এলো। উফ বাবা, জোর মাথা বেঁচেছি। কিন্তু আপনি ওরকম হুট করে হামলা করলেন কেন? আরে বোতলে জল না থাকায় আমি নিচে গিয়েছিলাম জল আনতে। সিঁড়ি দিয়ে নেমে দেখি ওই স্টাডি রুমের আলো জ্বলছে এবং সামনে আপনি দাঁড়িয়ে আছেন। আমিও আস্তে আস্তে গিয়ে আপনার পিছনে দাঁড়াই। কিছু কথা আমার কানেও আসছিল। তখন আপনাকে সরিয়ে না আনলে আপনি ধরা পড়ে যেতেন। এরপর গোয়েন্দাগিরি করার সময় চোখ কান একটু খোলা রাখবেন ম্যাডাম। রাগনিতার মুখ গম্ভীর, কোনো উত্তর দিল না। পরের দিন রাগনিতা ব্রেকফাস্টের পর পাল বংশের তালিকা নিয়ে বসেছিল কিছু কাজের জন্য। উপরে রাজাদের নাম, আর তার নিচে তাদের শাসনকালগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে শখ পাওয়ার মতো চমকে উঠল। সংখ্যাগুলো যে ওর বড্ড চেনা, সঙ্গে সেই সংখ্যা লেখা কাগজটা, আর অত্রিকে ছড়াটা যে ডায়েরিতে লেখা ছিল ওইটা বের করে আনলো রাগনিতা। কাগজের সংখ্যাগুলো আরও একবার ভালো করে দেখলো রাগনিতা। এই কদিনে ও এতবার দেখছে সংখ্যাগুলো যে ওগুলোর মাথার মধ্যে গেঁথে গেছে। প্রথম লাইনে লেখা আছে, ডানে থেকে বামে যাও, উল্টো সোজা চিনে নাও।
1876557। এটাকে ডান দিক থেকে বাম দিকে সাজিয়ে লিখলে হয় 756781, অর্থাৎ 756 থেকে 781, যেটা পাল বংশের প্রথম রাজা গোপালের শাসনকাল। এরকম করে পরপর 11টা লাইন সাজালো রাগনিতা। পাল বংশের 11 নম্বর রাজা হচ্ছে তৃতীয় বিগ্রহপাল। এখানেই সংখ্যাগুলো শেষ হয়েছে। এর পরের লাইনে লেখা আছে, কৃষ্ণর বংশ করে বিস্তার, দুটো সাল বিয়োগই হবে প্রথম দাবিদার। মানে সাল দুটো বিয়োগ করতে হবে। রাগনিতা এক এক করে প্রত্যেকটা সাল বিয়োগ করলো, অর্থাৎ পাল রাজারা কে কত বছর রাজত্ব করেছিল এটা তার হিসাব। 11টা সংখ্যা এলো। এরপর লেখা ছিল, যোগ করে মিটার ধরে হবে যেথায়, আলোর বাক্সখানা পাবে ঠিক সেথায়। মানে 11টা সংখ্যা যোগ করতে হবে। রাগনিতা চটপট যোগ করে নিল। মোট এলো 252। রাগনিতা সঙ্গে সঙ্গে সাক্ষর ঘরে ছুটল। সাক্ষ্য ওর ঘরেই ছিল। রাগনিতা নক না করে ঢুকে পড়লো ওর ঘরে এবং সঙ্গে সঙ্গে বলল, সাক্ষ্য, আলোর বাক্স কোথায় আছে তার একটা পথ সম্ভবত পেয়েছি আমি। হোয়াট? সত্যি? রাগনিতা মনীন্দ্র, সাক্ষ্য, সৌত্রিক আর ধ্রুবিকাকে যতটা সম্ভব সংক্ষেপে বুঝিয়ে বলল কিভাবে ও ওই সংখ্যাগুলোর পাজল সমাধান করেছে। তারপর বলল, আপনাদের বাড়ি থেকে 250 মিটার দূরে কোনো ভাঙা পুরনো বাড়ি বা ওরকম কিছু আছে কি? পুরনো বাড়ি? না, বাড়ি তো নেই, তবে মন্দির আছে একটা। শুনেছি সেটা নাকি 1000 বছর পুরনো। এখন অত্যন্ত বাজেভাবে ভেঙে চলে গেছে, তাই ওখানে আর কেউ যায় না। আমাদের ওখানেই যেতে হবে। আলোর বাক্স আছে ওখানেই। তবে আর দেরি করছেন কেন? চলুন। আমি যাব? তুমি গিয়ে কি করবে বৌমা? তুমি এই বাড়ির বউ। আমি চাই ধ্রুবিকা আমাদের সাথে যাক। কিন্তু ও বাড়ির বৌমা। ধ্রুবিকা না গেলে আমি কিন্তু কিচ্ছু বলবো না, আর বাকি পথ আপনাদেরই খুঁজে নিতে হবে। রাগনিতা মনীন্দ্রর চোখে চোখ রেখে বলল। সাক্ষ্য যত রাগনিতাকে দেখছিল ততই অবাক হয়ে যাচ্ছিল। সেই প্রথম দিন যে মেয়েটাকে ও দেখেছিল আর আজ যে মেয়েটাকে ও দেখছে, তাদের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছে না ও। মনীন্দ্রর চোখগুলো প্রথমে জ্বলে উঠল, তারপর শান্ত স্বরে বলল, বেশ, যাক তবে। ধ্রুবিকা কৃতজ্ঞপূর্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে। মনীন্দ্রর গাড়িটা এসে যে জায়গাটায় থামলো সেটা বিশাল জায়গা জুড়ে থাকা একটা প্রত্যন্ত মন্দির। এই মন্দিরে যে ভক্তরা যাতায়াত করে না, সেটা মন্দিরটার অবস্থা দেখলেই বোঝা যায়। 1000 বছর পুরনো এই মন্দির না জানে কত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। রাগনিতা সে সবই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। হঠাৎ মনীন্দ্রর গলা শুনতে পেল। কোথায় আছে গুপ্তধন? রাগনিতা পূর্ণ দৃষ্টিতে তাকালো মনীন্দ্রর দিকে। প্রথম দিন এই মানুষটাকে দেখে ওর যে শ্রদ্ধাটা এসেছিল, এখন তার তিল মাত্র অবশিষ্ট নেই। লোভ একটা মানুষকে ঠিক কোথায় নিয়ে যেতে পারে? মন্দিরের বিগ্রহের কাছে যেতে হবে। রাগনিতা ঠান্ডা গলায় বলল। সঙ্গে সঙ্গে মনীন্দ্র ছুটল মন্দিরের ভিতরে। বাকিরাও এগিয়ে গেছে। রাগনিতা আর সাক্ষ্য সবার পিছন পিছন যেতে লাগলো। মন্দিরের ভিতর দুটো ঘর। একটা ঘরে রয়েছে কালী মূর্তি, আর একটা ঘরে শিব মূর্তি। রাগনিতা 2 ঘরের বাইরের বারান্দায় দাঁড়িয়ে পড়ল। ধ্রুবিকা বলল, এবার কোন ঘরে যেতে হবে? কিভাবে বুঝবে রাগনিতা? রাগনিতা হেসে নিজের সাথে নিয়ে আসা ছোট্ট ব্যাগ থেকে একটা কাগজের টুকরো বের করলো এবং তাতে যা লেখা আছে সেটা জোরে জোরে পড়ে শোনালো। বউয়ের কথা মানে না শিব, করে না নড়াচড়া, ত্রিশূল দিয়ে মহামায়া তাই করেন ঘর ছাড়া। এসব কি? ইয়ার কি হচ্ছে? আজ্ঞে না, এটাই সূত্র। শুনতে বা দেখতে হাস্যকর লাগলেও তিনি এমনভাবেই সূত্র তৈরি করেছেন যাতে কেউ সিরিয়াসলি বিষয়টাকে না নেয়, অথচ নিলেই বুঝতে পারতো আসলে কথাগুলো অর্থহীন নয়। অনেকটা ওই সুকুমার রায়ের কবিতার মতো। কিন্তু এই সূত্রগুলো কে তৈরি করেছে? কেন, আপনি জানেন না? এগুলো আপনার ভাইয়েরই কীর্তি। রাগনিতার কথা শুনে মনীন্দ্র চুপ করে গেলেন। সাক্ষ্য বলল,
কিন্তু এবারে কি করতে হবে রাগনিতা? মহামায়া ত্রিশূল দিয়ে শিবকে ঠেলা দিতে হবে। কথাগুলো বলে ও কালী মূর্তির কাছ থেকে ত্রিশূলটা নিয়ে এসে শিব মন্দিরে ঢুকলো। একটা মাঝারি সাইজের শিবলিঙ্গ অবস্থান করছে ঘরের ঠিক মাঝখানে। শিবলিঙ্গ এখনো পুরোপুরিভাবে অবিকৃত অবস্থায় রয়েছে। রাগনিতা শিবলিঙ্গটার চারপাশে ঘুরে ঘুরে কি একটা দেখল। তারপর শিবলিঙ্গের নিচে একটা বিশেষ জায়গায় ত্রিশূলটা বসিয়ে দিল। তারপর ঠেলতে লাগলো। বেশ কিছুক্ষণ ঠেলার পর বলল, একা সম্ভব নয়, হাত লাগাতে হবে। সঙ্গে সঙ্গে সাক্ষ্য, সৌত্রিক আর ধ্রুবিকা এগিয়ে গেল ওকে সাহায্য করতে। বেশ কিছুক্ষণ ঠেলাঠেলি করার পর শিবলিঙ্গটা একটু নড়ল, আর তার সাথে সাথে পৃথিবীটা যেন কেঁপে উঠল। গোটা মন্দির থরথর করে কাঁপতে লাগলো। মনে হচ্ছিল এই বুঝি আস্ত মন্দিরটা ভেঙে পড়বে। কয়েকটা বড় বড় পাথরও ভেঙে পড়ল। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর সব কিছু শান্ত হলো এবং যে জায়গায় শিবলিঙ্গটা ছিল সেটা শব্দ করে প্রায় অনেকটা সরে গিয়ে ভিতরে একটা সিঁড়ি দেখা দিল, যেটা দেখে সবার মুখে হাসি ফুটল। মনীন্দ্রবাবু সবার প্রথমে এগিয়ে গিয়ে সুড়ঙ্গর ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। সবার শেষে সাক্ষ্য আর রাগনিতা ঢুকল। সুড়ঙ্গটা এতটাই অন্ধকার যে নিজের দেহটাকেও ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। রাগনিতার কাছে টর্চ ছিল, ও সেটা জ্বালিয়ে দিল। প্রায় 20টা সিঁড়ি নিচে নামার পর ওরা একটা সমতল জায়গায় এসে পৌঁছালো, যেটা একটা গলির মতো ছিল। গলির মধ্যে দিয়ে আরও কিছুটা গিয়ে একটা মাঝারি ঘরের মতো জায়গায় এসে পৌঁছালো ওরা, যে ঘরের 2টো দরজা। ওপাশের দরজার বাইরে দিয়ে সম্ভবত কোনো নদী বয়ে যাচ্ছে, তার আওয়াজ ভেসে আসছে। এবার মনীন্দ্রর প্রশ্ন শুনে চিরকুটটা আবার বের করলো রাগনিতা। টর্চের আলো ফেলে তাতে দেখল লেখা আছে, মন্ত্র পেলে ঠিকঠাক তবেই হবে বাজিমাত। দেওয়ালে দেওয়ালে খোঁজো তবে মন্ত্র তুমি নিশ্চয়ই পাবে। মানে এমন কোনো দেওয়াল খুঁজতে হবে যাতে মন্ত্র লেখা আছে। সবাই মিলে খুঁজতে লেগে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাক্ষ্য বলল, পেয়েছি পেয়েছি। সবাই ওর দিকে এগিয়ে গিয়ে দেখল একটা দেওয়ালের চৌকো মতো একটা জায়গায় সংস্কৃতে লেখা আছে, ওম মণিপদ্মে হুম। রাগনিতা সেই মন্ত্রের উপর নিজের হাত বসিয়ে দিয়ে চাপ দিল। সঙ্গে সঙ্গে গোল ঘরটার মধ্যে আওয়াজ হতে শুরু করলো, যেন কিছু একটা সরে যাচ্ছে। আর তাই হলো, একটা পাথর উপরের ছাদের কোণা থেকে সরে গেল, আর কোণা করে বাইরের রোদ এসে পড়ল ঠিক তার উল্টো দিকের দেওয়ালে। আর সঙ্গে সঙ্গে সেই দেওয়ালটাও সরে গিয়ে একটা 4 চৌকো খোপ সৃষ্টি করল, যে খোপে রাখা হয়েছে একটা বাক্স। আলোর বাক্স। কেউ নেওয়ার আগেই মনীন্দ্র হাত বাড়িয়ে সেটা নিয়ে নিল। একটা মাঝারি মাপের বাক্স। মনীন্দ্র যেভাবে জিনিসটা নিল তাতে মনে হয় না সেটা বেশি ভারী। তার চোখ দুটো লোভে চকচক করছে। চাবি কোথায় এটার? চাবি? চাবি আপনার ভাইয়ের সন্তানের কাছে আছে। রাগনিতার কথা শুনে মনীন্দ্রবাবু চমকে উঠল। তারপর বলল, আমার ভাইয়ের যে সন্তান আছে সেই ব্যাপারে আপনি কি করে জানলেন? আর আমার ভাইয়ের ব্যাপারেই বা এত কিছু জানলেন কি করে? কারণ আমি সেই হতভাগ্য সন্তান যার বাবাকে মেরে ফেলেছিলেন আপনি নিজে। রাগনিতা প্রত্যেকটা শব্দ কেটে কেটে বলল, যেটা শুনে মনীন্দ্র কেঁপে উঠলেন। তুমি? হ্যাঁ, আমি সে যাকে মাত্র 2 বছর বয়সে বাবা মা হারা হতে হয়েছিল। আমি সে যাকে আপনি 20 বছর ধরে খুঁজে চলেছেন। আমার বাবা জানতেন এই আলোর বাক্সের কথা। উনি অনেক ইতিহাস ঘেঁটে আবিষ্কার করেছিলেন, আর সেটা জানতে পেরে আপনি তাকে জোর করেন তার খোঁজ আপনাকে বলার জন্য। আপনাকে বাবা হয়তো এমনিই বলতো, কিন্তু আপনার চোখে বাবা দেখতে পেয়েছিল লোভ। আর আলোর বাক্স বাজে লোকের হাতে পড়লে পৃথিবীর সর্বনাশ হতে পারত। সেটা বুঝেই বাবা আপনাকে বলতে চায়নি। আমাকে আর মাকে নিয়ে পালিয়েছিল এই সিংহরায় পরিবার থেকে, কিন্তু আপনার হাত থেকে পালিয়ে বাঁচতে পারেনি। আমার বাবা গোটা পৃথিবীকে অশুভর হাত থেকে বাঁচাতে চেয়েছিল,
যার শাস্তি হিসেবে তাকে প্রাণে মরতে হলো। শুধু তাই নয়, বিনা অপরাধে আমার মাকেও মেরে ফেললেন আপনি। তবে মারা যাওয়ার আগে বাবা আমাকে লুকিয়ে রেখেছিলেন এমন এক জায়গায় যেখান থেকে আপনি কখনো খুঁজে পাননি আমাকে। আপনি আমার বাবার, মায়ের, আপনার জামাইয়ের এবং আপনার বড় ছেলের জীবনটাও নষ্ট করে দিয়েছেন। আপনার বড় ছেলে জানতে পেরে গিয়েছিল যে তার প্রিয় ছোটকাকে তারই বাবা মেরেছেন। সেই শোকটা সে ওই ছোট বয়সে নিতে পারেনি, যার ফলে তার আজ এই অবস্থা। আপনি একটা আস্ত শয়তান। কথাগুলো বলার সময় গলা একবারের জন্য কেঁপে যায়নি। মনীন্দ্র এতক্ষণে নিজের বিস্ময় ভাবটা কাটিয়ে আগের অবস্থায় ফিরেছেন। যা করেছি বেশ করেছি। এই বাক্স আমাদের বংশের সম্পত্তি, আর তাই বংশের জ্যেষ্ঠ উত্তরসূরি হিসেবে এটা আমার অবশ্যই প্রাপ্য। আর আমার প্রাপ্য পাওয়ার জন্য যা করার দরকার আমি সব সব করতে রাজি আছি। আপনার মতো নীচ আর স্বার্থপর মানুষ আমি গোটা পৃথিবীতে অনেক কম দেখেছি। এই মেয়ে, এই অনেকক্ষণ থেকে তোমার ভাঁট বকা শুনছি, এবার ভালোই ভালোই চাবিটা দাও দেখি। আপনার হাতে আমি কখনোই এর চাবি দেব না। দিবি না তুই? বলতে বলতে পকেট থেকে একটা পিস্তল বের করে রাগনিতার মাথায় ধরল। এবার দিবি? হ্যাঁ? রাগনিতা স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখল মনীন্দ্রকে, তারপর বলল, আলোর বাক্স আমি নিজের হাতে খুলতে চাই মিস্টার সিংহ রায়। মনীন্দ্র কিছু একটা ভাবল, তারপর বলল, বেশ, তাতে আমার অসুবিধা নেই, কিন্তু চালাকি করার কোনো রকম চেষ্টা করবে না। বাক্সটা সাক্ষ্য তুলে এনে এগিয়ে ধরলো রাগনিতার দিকে। ওকে জিজ্ঞেস করলো, কিন্তু এটা চাবি আছে কোথায়? রাগনিতা ব্যাগ থেকে সেই লকেটটা বের করলো, যেটা আগের দিন ডায়েরি থেকে পড়ে গিয়েছিল। এটাই চাবি বলে বাক্সের একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিল সেটা। সঙ্গে সঙ্গে বাক্সটা খুলে গেল। বাক্সটা খুলে যেতেই মনীন্দ্র ধ্রুবিকাকে ছেড়ে সেদিকে এগিয়ে এলো, কিন্তু বাক্সের ভিতরটা দেখার পর সে হতচকিত হয়ে বলল, গুপ্তধন কোথায়? এ তো সার সার কাগজ। রাগনিতা ঘর কাঁপিয়ে হো হো করে হেসে উঠল। আপনি কি ভেবেছিলেন মিস্টার সিংহ রায়? গুপ্তধন মানে সোনা দানা, হিরে, জহরত, মুক্ত? মনীন্দ্র এবার রেগে গিয়ে ঘর কাঁপিয়ে চিৎকার করল, ফাজলামি হচ্ছে? হ্যাঁ, যার জন্য আমি এত কিছু করলাম সেই গুপ্তধন কোথায়? কে সরিয়েছে? কুল মিস্টার সিংহ রায়, কুল। এগুলোই হচ্ছে গুপ্তধন, আসল গুপ্তধন। হ্যাঁ? মনীন্দ্রর মুখ দেখে এই সিরিয়াস মুহূর্তে হাসি পেয়ে গেল সাক্ষ্য। আজ্ঞে হ্যাঁ, এটাই হলো আলোর বাক্স, ওরফে দীপঙ্করের বাক্স, যেটার মধ্যে থাকা পুঁথিগুলো পৃথিবী বদলে দিতে পারে। কেউ কোনো কথা বলছে না দেখে রাগনিতাই বলতে শুরু করলো, তিব্বতের রাজা অতীশ দীপঙ্করকে তিব্বতে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছিলেন। দুবার দূত এসেছিল তার কাছে। একবার তিনি ফিরিয়ে দেন, কিন্তু দ্বিতীয়বার তিনি ফিরিয়ে দিতে পারেননি, কারণ তিব্বতীরা তাকে বলে তিনারা এমন কিছু আগ্নেয়াস্ত্র আবিষ্কার করেছে যেগুলো ব্যবহার করলে বাইরের শত্রু কখনোই মগধ দখল করতে পারবে না। ততদিনে বহিঃশত্রুর আক্রমণে দেশের হাল খুব খারাপ। তাই দেশের মঙ্গলের জন্য তিনি যান তিব্বতে 1042 খ্রিস্টাব্দে। এরপর আর কখনোই তিনি ফিরে আসেননি, কিন্তু তিনি তার কথা রেখেছিলেন। তিব্বতে গিয়ে আগ্নেয়াস্ত্র বানানোর প্রক্রিয়া জেনে তিনি পাঠিয়েছিলেন তৃতীয় বিগ্রহপালের কাছে। কিন্তু তৃতীয় বিগ্রহপাল কেন সেই অস্ত্র ব্যবহার করেননি বা কিভাবে এই বাক্স এখানে এলো সেটা কেউ জানে না। দীপঙ্কর মানে আলো, তাই এটাই হলো আলোর বাক্স। অনুমান করতে অসুবিধা হয় না এটার দাম ঠিক কত কোটি হবে। তাছাড়া হয়তো এমন কোনো আগ্নেয়াস্ত্রের খোঁজ এই পুঁথিগুলোতে আছে যেটা গোটা পৃথিবীকেই বদলে দিতে পারে। এক টানা কথা বলা শেষ করে এবার রাগনিতা তাকালো মনীন্দ্রর দিকে। তার চোখ আবার লোভে চকচক করে উঠেছে। রাগনিতার হাত থেকে প্রায় কেড়ে নিল সে বাক্সটা। এই বাক্স আমার, এবার আমি হব দুনিয়ার সবচেয়ে শক্তিশালী লোক। বলে ঘর কাঁপিয়ে হাসতে লাগলো সে। হঠাৎ সাক্ষ্য বলে উঠল,
অবশ্যই আপনি তা হবেন, কিন্তু কোন জন্মে সেটা বলতে পারছি না, কারণ আগে আপনাকে জেলের ভাত খেতে হবে। হাসিও হতে পারে। পুলিশ? হ্যাঁ, এখান থেকে বেঁচে ফিরলে তবেই না পুলিশে খবর দেবে। সেই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ওরা অলরেডি এসে যাবেন এক্ষুনি। ওই দেখুন, বলতে বলতেই এসে গিয়েছে। সত্যি সত্যি ত্রিপুরার পুলিশ ঠিক সেই মুহূর্তেই ভারী বুটের আওয়াজ তুলে সেখানে ঢুকলো। কিন্তু পুলিশকে কে খবর দিল? আমি দিয়েছিলাম, যদিও সেটা অন্য কারণে, কিন্তু এখন তো দেখছি মনীন্দ্রবাবু সেই কারণেই লিস্টে যোগ হলেন। কারণটা কি? কারণটা হলাম আমি, তাই তো এসিপি সাক্ষ্যজিৎ সেন শর্মা, আপনি বুঝেও গেছেন? যে গ্যাংয়ের পান্ডা গোটা ভারতের পুলিশকে এতদিন নাকানি চোবানি খাইয়ে ছাড়লো, তার কাছে এইটুকু ইনফরমেশন থাকাটা কি খুব অস্বাভাবিক? কি চলছে এখানে? কিছুই তো বুঝতে পারছি না। প্লিজ কেউ বুঝিয়ে বলো। রাগনিতা, তুমি কি এমন করেছো যার জন্য তোমাকে পুলিশ ধরতে এসেছে? আর সাক্ষ্য যে পুলিশ সেটা তো বলনি তুমি। সৌত্তিক তো কিছু বলেনি? সাক্ষ্য প্লিজ আপনি সবটা এক্সপ্লেন করে দিন সবাইকে, আমি আর পারছি না। বেশ, আমিই বলছি। দেশের সম্পদ অন্য দেশে পাচার করে দেওয়া আমাদের দেশের একটা অন্যতম সমস্যা। এমনই একদল গড়ে উঠেছিল ধীরে ধীরে ভারত তথা সমস্ত এশিয়ার বুকে, যারা অত্যন্ত চাতুর্যের সাথে দেশের আইন রক্ষকদের চোখে ধুলো দিয়ে দেশের অমূল্য সম্পদ পাচার করে দিচ্ছিল দেশের বাইরে অন্য কোনো মহাদেশে। যথেষ্ট ব্যবস্থা নেওয়ার পরেও তাদের কাউকে ধরা যাচ্ছিল না। এমন এক সময় খানিকটা কোইন্সিডেন্সলি আমরা খবর পেলাম এই টিমের পরবর্তী মিশন নাকি ত্রিপুরা হতে চলেছে। কেউ একজন এটা ফোন করে নিজেই পুলিশ ডিপার্টমেন্টকে খবর দেয়। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিই ত্রিপুরা যাওয়ার। তবে নিজের পরিচয় খানিকটা বদলে নিই। ডিপার্টমেন্ট থেকে আমাকেই ঠিক করে এই মিশনের জন্য। আমি যদিও কলকাতা থেকে নয়, নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনে উঠি, কারণ আমার আসল বাড়ি হচ্ছে সত্যি সত্যি শিলিগুড়িতে। ট্রেনে আমার আলাপ হয় রাগনিতার সাথে। এরপর ট্রেনে হঠাৎ করেই একটা সময় কারেন্ট চলে যায় এবং ট্রেন থেমে যায়। তখন না বুঝলেও পরে বুঝতে পারি ওটা ট্রেনের টিকিট অদল বদল করার জন্য হয়েছিল। রাগনিতা সম্ভবত নিজের নামে টিকিট কেটেই উঠেছিল ট্রেনে, কিন্তু মাঝ রাস্তায় ওর মনে পড়লো যদি ভবিষ্যতে ত্রিপুরায় ওর পরিচয় জানতে সে টিকিট চেক করে, তাই তৎক্ষণাৎ কলকাতায় ফোন করে ও আসল টিকিট আনতে বলে। কথা ছিল জলপাইগুড়িতে অদল বদল হবে, কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠে না। তাই অগত্যা ট্রেনের কারেন্ট বন্ধ করে ওভাবে অদল বদল করাতে হবে। কিন্তু শরীর খারাপটা জেনুইন ছিল, ওটা নাটক নয়। তা আমি জানি। ত্রিপুরাতে আমি এসে উঠি ওই সৌত্রিকদের বাড়িতে। সৌত্রিককে বারণ করেছিলাম আমার আসল পরিচয় সবাইকে জানাতে। এমনকি বৌদিদিও জানতো যে আমি সৌত্রিকের বিজনেস পার্টনার। এখানে এসে রাগনিতাকে দেখতে পেয়ে আমি অবাক হই। যদিও আমি তখন ওনাকে সন্দেহ করতে শুরু করি ওই লকেটটা দেখার পর, কারণ ওই টিমের একজন সদস্যের কিছুটা অস্পষ্ট ছবি আমাদের কাছে এসেছিল, তাতে ওই লকেটটা দেখা যাচ্ছিল। এরপর আমি কলকাতা ইউনিভার্সিটিতে খোঁজ করতে বলি রাগনিতার সম্পর্কে। ওরা খোঁজ করে জানায় রাগনিতা সমাদ্দার বলে একজন স্টুডেন্ট তাদের কলেজ থেকে আগের বছর পাস আউট করে গিয়েছে বটে, কিন্তু সে এখন কলকাতাতেই আছে। সন্দেহ শুরু হলো। সেটা আরও পাকা হলো যখন দেখলাম ওনার ব্যাগে দুটো টিকিট, একটা সম্ভবত নিজের নামে আর একটা রাগনিতা সমাদ্দার নামে। নিজের নামে যে টিকিটটা ছিল সেখানে নিজের নামটা কালো কালি দিয়ে মুছে রাখা হয়েছে, শুধু এটুকুই। এরপর দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয় না। বুঝতে পারি ইনি সেই ছলনাময়ী যিনি এতগুলো দিন ধরে পুলিশকে নাকানি চোবানি খাইয়েছেন। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রাগনিতা ওরফে রাগনিতা নামধারী মেয়েটির দিকে। এমনকি মনীন্দ্র অবধি শকড। সেই প্রথম কথা বলল, তবে ও যে বলল আমার ভাই উপেন্দ্রর সন্তান। তাতে কোনো জাল নেই, আমি সত্যিই তাই। ইনফ্যাক্ট আমার এই জায়গায় আসার ক্ষেত্রে আপনার অবদানই সব থেকে বেশি। বাবা আপনাকে আপনার হাত থেকে বাঁচানোর জন্য একটা বস্তিতে রেখে এসেছিল একজন বুড়িমার সাথে। সেখানেই পরিস্থিতি, বাস্তবতা আর ভাগ্যের সাথে লড়াই করতে করতে ঠিক করি জীবনে অনেক বড় লোক হতে হবে আমাকে। তবে সোজা পথে সেটা সম্ভব না, আর ওই পরিবেশে সোজা পথে কাজ করার কথা মাথাতেও আসে না।
পড়াশোনাটা শিখিয়েছিলেন ওই বুড়িমা। ইতিহাস বড় পছন্দ করি আমি, পিএইচডিও করেছিলাম, তবে বিশাল বড়লোক হওয়ার রাস্তাটা সোজা পথে কিছুতেই খুঁজে পাইনি, কারণ এই পৃথিবীতে কেউ কাউকে সুযোগ দেয় না। তাই ধীরে ধীরে আমি প্রবেশ করলাম অপরাধের অন্ধকার জগতে, আর কদিনের মধ্যেই নিজের একটা দল তৈরি করেছিলাম। ইতিহাস জানতাম, তাই সেই ইতিহাসের সাথেই যুক্ত অ্যান্টিক জিনিসপত্র পাচারের ব্যবসায় জাঁকিয়ে বসলাম। মাস 6 আগে অবধি জানতাম না আমার কি পরিচয়, কিন্তু 6 মাস আগে ওই বুড়িমা মারা যাওয়ার আগে আমাকে বাবার একটা ডায়েরি আর ওই লকেটটা দিয়ে গিয়েছিলেন, আর ডায়েরিটা পড়েই আমি প্ল্যান করি এসবের। বাবার ডায়েরিতে শেষ দুটো ছাড়া আর কোনো সূত্র ছিল না, এগুলো আমাকেই খুঁজে বের করতে হয়েছে। অত্রিক দাদাকে অনেক ছোটবেলায় বাবা এই ছড়াগুলো শিখিয়ে দিয়েছিল, ভাগ্যিস সেগুলো মনে ছিল এখনো দাদার, তাই আজ এখানে দাঁড়িয়ে আছি। এরপর সবকিছু চুপচাপ। হঠাৎ সাক্ষ্য কথা বলে ওঠে। অফিসার, নিয়ে যান দুজনকে। আমি কোথাও যাব না, এই গুপ্তধন আমার চাই। আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হব। মনীন্দ্র আবার ক্ষেপে উঠে বলল, কিন্তু বাক্সটা ছিল রাগনিতা ছদ্মনামধারী সেই মেয়েটির কাছে। তার চোখে মুখে যে ভাবটা ফুটে উঠল সেটা একই সাথে ক্রূরতা এবং হাসির মিশ্রণ। আলোর বাক্স আপনি কখনোই পাবেন না মিস্টার সিংহ রায়, আর সাক্ষ্য আপনিও কখনো পারবেন না আমাকে ধরতে। বাবার ডায়েরিতে উনি লিখেছিলেন, আমার কাজ আলোর বাক্সকে শুধু উদ্ধার করাই নয়, তার থেকে পৃথিবীর অমঙ্গলকে বাঁচানো। তাই সেই পরিকল্পনা অনুযায়ী আমি এগিয়েছি। আমি নিজে ধরা দিয়েছি পুলিশের কাছে, না হলে পুলিশের বাবার সাধ্য ছিল না যে আমাকে ধরবে। এই পৃথিবী এখন আর আগের মতো নেই, এই পৃথিবী আমাদের মতো নিষ্ঠুর মানুষে ভরে গেছে। তাই আলোর বাক্সও এই পৃথিবীর জন্য উপকারী নয়। এটাকে সবার কাছ থেকে বাঁচানোর একটাই উপায়, এটাকে ধ্বংস করা, যেটার জন্যই এত আয়োজন। মেয়েটির কথা শেষ হওয়ার সাথে সাথে ঘরে সৃষ্টি হলো ভূমিকম্প। সবাই এদিক ওদিক ছিটকে পড়ে যেতে লাগলো। এর মধ্যেই সাক্ষ্য দেখতে পেল মেয়েটা বাক্সটা নিয়ে এগিয়ে যাচ্ছে ঘরের দ্বিতীয় দরজার দিকে। সর্বনাশ! সে নিজেও এগিয়ে গেল তার দিকে। ঝাঁপ দেওয়ার আগে একবার সে পিছনে ফিরে তাকালো। ওর দিকে তাকিয়ে হেসে বলল, বাবার ডায়েরিতেই লেখা ছিল, মন্ত্র লেখা বাক্সটার উপর দুবার চাপ দিলে এই মন্দিরটা ধ্বংস হয়ে যাবে। বিদায় সাক্ষ্য, চোর পুলিশের খেলায় এইবার তুমি জিততে পারলে না, পরে যদি সুযোগ হয় তাহলে না হয় জিতিয়ে দেবক্ষণ। বলেই মেয়েটা ঝাঁপ মারল জলে। দূর থেকেও সাক্ষ্য দেখতে পেল নদীর কালো জল কি ভয়ানক স্রোতস্বিনী। হঠাৎ ওকে অবাক করে দিয়ে আরেকজনও জলে ঝাঁপ দিল। সাক্ষ্য বিস্ফারিত দৃষ্টিতে দেখল ওটা মনীন্দ্রবাবু। হায় রে মানুষের লোভ! ওদিকে ঘরটা সমানে কেঁপে চলেছে। সৌত্রিক এসে সাক্ষ্যর হাত ধরে টেনে নিয়ে বাইরের দিকে যেতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই অতরে হারিয়ে গেল দুটো প্রাণ, একটা 1000 বছরের পুরনো মূর্তি আর সেই বাক্সটা, যেটার জন্য নীলমঞ্জিলের ইতিহাস এত ক্ষত বিক্ষত। হাজার বছর আগে 1060 খ্রিস্টাব্দ মহারাজ বিগ্রহপাল নিজে শয়নকক্ষে পায়চারি করছেন। তার মুখ উদ্বিগ্ন। মহারাজ নয়পারের পর তিনি সিংহাসনে বসেছেন প্রায় বছর 2। সিংহাসনে বসে থেকে শান্তি নেই। বহিঃশত্রুরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে মগধকে। তিনি প্রাণ দিয়ে রক্ষা করে চলেছে নিজের রাজ্যকে, কিন্তু এইভাবে কতদিন? যদিও বর্তমানে তার উদ্বিগ্নতার কারণ এসব নয়। এর মাঝেই হঠাৎ একটা মিষ্টি গলার স্বর শোনা গেল। আসবো পিতা? হ্যাঁ হ্যাঁ, এসো। আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন পিতা? হ্যাঁ, একটা জরুরি দরকারে তোমাকে ডেকে পাঠিয়েছি। তার আগে বলো, তোমার অস্ত্র শিক্ষা সম্পন্ন হয়েছে তো? হ্যাঁ পিতা, আমি অত্যন্ত মনোযোগের সাথে অস্ত্র শিক্ষা সম্পূর্ণ করেছি। মহারাজ বিগ্রহপাল পূর্ণ দৃষ্টিতে তাকালেন তার কন্যার দিকে। ঋগ্বেদিতা তার মায়ের রূপ পেয়েছে, অপূর্ব সুন্দরী সে। এই শ্রাবণে সে ষোড়শী হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে তার জন্য সম্বন্ধ আসতে শুরু করেছে, কিন্তু ঋগ্বেদিতা এখনই বিয়ে করতে চায় না। রাজসভার বিভিন্ন সদস্যদের কাছে মহারাজ শুনেছেন তার কন্যা নাকি অস্ত্র চালনায়
বিশেষ পারদর্শী। ঋগ্বেদিতা সমস্ত শাস্ত্র পড়েছে, রূপে অতুলনীয়া, বুদ্ধিতেও কম চায় না। যে যাই বলুন, মহারাজ বিগ্রহপাল বা মহারানী যৌবনশ্রী কেউই নিজের কন্যাকে এত তাড়াতাড়ি বিবাহ দিয়ে অন্য রাজ্যে পাঠাতে চায় না। তাই ঋগ্বেদিতার আবদার তারা মেনে নিচ্ছেন। একটা বিশেষ কাজ তোমাকে আমি দেব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋগ্বেদিতা সামান্য অবাক হলেন। বিগ্রহপালকে কখনোই এতটা গম্ভীর তিনি দেখেননি। তিনি বিস্মিত হয়ে বললেন, কি কাজ পিতা? একটা বিশেষ জিনিস তোমাকে একটা বিশেষ জায়গায় রেখে আসতে হবে। কি জিনিস পিতা? তিনি একটা বাক্স এগিয়ে দিলেন ঋগ্বেদিতার দিকে। এই জিনিসটা। ঋগ্বেদিতা অবাক হলো, কিন্তু সেটা প্রকাশ না করে বলল, মার্জনা করবেন পিতা, কিন্তু এতে কি আছে সেটা জানতে যে বড় কৌতূহল হচ্ছে। বলছি, সব বলছি। জানাটা তোমার অধিকারের মধ্যেই পড়ে, এবং সব জেনেও যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও তবেই তুমি যাবে। ঋগ্বেদিতা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল মহারাজের দিকে। মহারাজ কিঞ্চিত ইতস্তত করে বলতে শুরু করলেন, অতীশ দীপঙ্করের কথা তুমি জানো নিশ্চয়ই। ওনাকে তো গোটা পৃথিবী চেনে। বেশ, আর্য দীপঙ্করের তিব্বত যাওয়ার পটভূমিটা তুমি জানো না। শোনো। মহারাজ বিগ্রহপাল সংক্ষেপে 18 বছর আগেকার সন্ধির কথা বললেন ঋগ্বেদিতাকে। কিভাবে ওই 2 তিব্বতী দূতের জন্য সে যাত্রায় মহারাজ লক্ষ্মীকর্ণকে রণে ভঙ্গ দিতে হয়েছিল। আর্য দীপঙ্কর বলেছিলেন উনি তিব্বত গিয়ে সেই বিদ্যা শিখে এসে মগধকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করবেন। তার মৃত্যু হয়েছে প্রায় 8 বছর আগে, কিন্তু উনি ওনার কথা রেখেছিলেন। তিব্বতে যাওয়ার 5 বছর পর উনি এই বাক্সটা দূত মারফত পাঠান আমাকে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। এতটা বলে থামেন মহারাজ। ঋগ্বেদিতা বিস্ময়ে অভিভূত হয়ে গেছেন। তিনি বললেন, পিতা, এই বাক্সের কথা আপনি আগে বলেননি কেন? এর ফলে তো আমরা সহজেই বহিঃশত্রুর হাত থেকে মুক্তি পাব। না ঋগ্বেদিতা, না। আমি চাই না এই অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার। এগুলো বড় সাংঘাতিক। আমরা বুদ্ধের শিষ্য কন্যা, আমাদের লক্ষ্য শান্তি বজায় রাখা। তাই আমি পারিনি এই অস্ত্র ব্যবহার করতে। এগুলো অনেক বেশি হিংস্র। মহারাজ কথা থামালেন। দীর্ঘক্ষণ চুপ থাকার পর ঋগ্বেদিতা বললেন, আপনি ঠিকই বলেছেন পিতা। এমনটা করলে ভগবান বুদ্ধ আমাদের কোনোদিনই ক্ষমা করতেন না। আমার এখন কি কর্তব্য? তোমাকে এই বাক্সকে লুকিয়ে রাখতে হবে, এমন জায়গায় যাতে করে এর খোঁজ কেউ না পায়। বেশ, তাই হবে। তবে তুমি এই দায়িত্ব নিতে চাও? হ্যাঁ পিতা, আর্য দীপঙ্করের আলোর বাক্স অবশ্যই আমাদের জীবনের পথ সোজা করে দিত, কিন্তু মানুষ ভালোর চেয়ে খারাপটাই নিতে চায় বেশি করে। তাই এই দায়িত্ব নিতে পেরে আমি অনেক গর্বিত বোধ করছি। পিতা, আমি কালই বেরিয়ে পড়ব। মহারাজ বিগ্রহপালের চোখে আনন্দ অশ্রু। তিনি শুধু বললেন, ভগবান বুদ্ধ তোমার মঙ্গল করুন।